বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সামগ্রিকভাবে এই প্যান্ডেমিক বা কোভিড পরিস্থিতি বাংলাদেশ কিভাবে অতিক্রম করছে এবং ইতিমধ্যে ভ্যাকসিনেশন শুরু হয়েছে, যদিও এখন পর্যন্ত যে টার্গেট সেই টার্গেটের 51% অ্যাচিভ করা গেছে আমরা জানি। এটি প্রথম ধাপ, তারপরে দ্বিতীয় ধাপ রয়েছে। এবং এই কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি শিক্ষা সহ সামগ্রিক পরিস্থিতি কি এবং এই সংকট কাটিয়ে উঠবার জন্য কি করণীয়, কি করা হচ্ছে, এবং সেই সঙ্গে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় প্রবেশ করছে, যদিও আগামী 5 বছর এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশকে যেতে হবে। এটি নিঃসন্দেহে এটি গৌরবের বিষয়, সম্মানের বিষয়, কিন্তু একই সঙ্গে বাংলাদেশের সামনে অনেক নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসবে। কারণ বাংলাদেশ এতদিন এই স্বল্পোন্নত দেশের তালিকায় থাকবার কারণে যেসব সুযোগ সুবিধা বিশ্বের অন্যান্য দেশ থেকে নানাভাবে পেত ব্যবসা বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রে, সেই সব সুযোগ সুবিধা অধিকাংশ ক্ষেত্রেই এখন সীমিত হয়ে আসবে। অনেক ক্ষেত্রে যেখান থেকে বাংলাদেশ সহায়তা পেত সেখানে এখন বাংলাদেশকে সহায়তার ক্ষেত্রে অংশীদারিত্ব নিতে হবে। সেই সংকট মোকাবেলা করবার জন্য বাংলাদেশ কি করছে এবং সামগ্রিকভাবে দেশের স্টেট অফ ইকোনমি কি অবস্থায় আছে সেটি বোঝার জন্য আমার সঙ্গে দুজন অতিথি আজকে যুক্ত হচ্ছেন এই আলোচনায়। স্টুডিওতে বসা আছেন বাংলাদেশ নিউক্লিয়ার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKME এর সাবেক সিনিয়র সহসভাপতি এইচ আসলাম সানি। আমাদের সঙ্গে ঢাকার বনানীর বাসা থেকে যুক্ত হচ্ছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCC এর সাবেক সভাপতি ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার সবুর খান, আপনাকে দিয়ে একটু আলোচনাটা আমি শুরু করতে চাই যে আপনি কেমন দেখলেন? এর আগে আমরা কোভিড পরিস্থিতিতে কথা বলেছি এবং এই বছরটি তো ভ্যাকসিন দিয়ে শুরু হয়েছে এবং সবাই ভ্যাকসিনকে ঘিরে এক ধরনের আশাবাদের মধ্যে আছে, যদিও পৃথিবীর অনেক দেশই এখন ভ্যাকসিন পায়নি এবং সমস্যাটা যেহেতু বৈশ্বিক, তারপরও বাংলাদেশের মানুষ হিসেবে আমরা নিঃসন্দেহে আনন্দিত এবং গর্বিত যে আমরা এই কার্যক্রমটা দ্রুততার সঙ্গে শুরু করতে পেরেছি অন্যান্য দেশের তুলনায়। কিন্তু পৃথিবীর সকল মানুষকেই আসলে এটি পেতে হবে, না হলে সংকটটা গভীর থেকে গভীরতর হতে থাকবে। পৃথিবীর কোথাও কোথাও এই সংকট কোভিড পরিস্থিতি আবার খারাপও হচ্ছে এবং কোভিড তার নানান চরিত্র পাল্টে ফেলছে। সব মিলে কি মনে হচ্ছে যে কোভিড পরিস্থিতি অতিক্রম করতে আর কি পরিমাণ সময় পৃথিবীর লাগবে, বিশেষ করে বাংলাদেশের? ধন্যবাদ। দিস ইজ ট্রু যে আলটিমেটলি কোভিড-19 এখনো পর্যন্ত ক্লিয়ার কোনো কনসেপশন বা ক্লিয়ার কোনো কনক্লুশনও কিন্তু কারো পক্ষে সম্ভব হয়নি। আমরা যদি বলি যে কোভিড-19 কিন্তু সবচেয়ে বেশি পর্যদস্ত করেছে যারা আমরা মনে করি যে যারা সবচেয়ে বেশি উন্নতশীল কান্ট্রি বা যাদের টেকনোলজিতেও যারা অনেক বেশি ডেভেলপ, তারাই কিন্তু সবচেয়ে বেশি পর্যদস্ত হচ্ছে। তো এই ক্ষেত্রে যে মেসেজটা খুব ভেরি ক্লিয়ার, কারণ আমরা জানি যে স্বাভাবিকভাবেই একটা টিকা বা একটা সাবস্টিটিউট টিকার জন্য কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক গবেষণার প্রয়োজন হয়। সেই সময়টুকু কিন্তু আলটিমেটলি কোভিড-19 কিন্তু আমাদেরকে অতটা দিতে পারে না। বাট একইভাবে আবার এটাও সত্যি কথা যে একটু আগেও আপনি যে কথাগুলো বললেন যে একটা টার্গেট সেট করা হচ্ছে, একইভাবে চ্যালেঞ্জ গুলো আসছে কোভিড-19 চ্যালেঞ্জ গুলোর কারণে কিন্তু সারা পৃথিবী থেকে ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে অ্যাক্টিভিটি সবকিছুই কিন্তু একটা প্রচন্ড অটোমেশনের দিকে যাচ্ছে। সবার কিন্তু অ্যাক্টিভিটিস গুলো কিন্তু কোভিড-19 এর কারণে বা কোভিড-19 এর যে পরিস্থিতি, কারণ যেহেতু একটু আগেই আপনি যে কথাগুলো বললেন যে আলটিমেটলি আমরা নিজেরাও জানি না এক্স্যাক্টলি কখন এই অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। দ্যাটস ওয়াই আমার মনে হয় ইট ইজ এ ভেরি কমন প্রভাব যে নিউ নরমাল। আমরা টেকনোলজির দিকে তাকাই, মিটিং এর দিকে তাকাই, এক্সিবিশনের দিকে তাকাই, ইন্টারেকশনের দিকে তাকাই, প্রোডাক্ট ডিসপ্লের দিকে তাকাই। এখন কিন্তু সব জায়গায় কিন্তু ভেরিয়েশন এসেছে। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু চায়না খুব বেশি মাত্রায় তারা অগ্রসর হয়েছে 5G, কারণ চায়নাতে প্রথম অ্যাটাক করার পরপরই কিন্তু 5Gর প্রিলিমিনারি স্টেজে কিন্তু চায়না কাজ করছিল। এখন কিন্তু আমেরিকা বা অন্যান্য কান্ট্রিগুলো কিন্তু 5Gর দিকে সবচেয়ে বেশি ডেভেলপ করার পিছনে এটা একটা অন্যতম কারণ যে কোভিড-19 এর কারণে মানুষ কিন্তু এখন যে ফিজিক্যাল ইন্টারেকশন বা ফেস টু ফেস ইন্টারেকশনটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। এবং একইভাবে আমরা শিক্ষা ব্যবস্থার দিকে যদি তাকাই, ইন্ডাস্ট্রির দিকে যদি তাকাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু বলা যায় যে ডাইভার্সিফিকেশন চলে আসছে। এবং আমরা যেই কথাগুলো প্রতিনিয়তই বলে যাচ্ছি, ইন্ডাস্ট্রি রেভলিউশন 4, এডুকেশন 4, এই জায়গাগুলো কিন্তু আরেকটু ধীর গতিতে এগুলোর কথা ছিল, কিন্তু আলটিমেটলি কোভিড-19 এর কারণে সেই গতিটাও কিন্তু অনেক ফাস্ট হয়েছে। আপনি যদি এখন হোটেলগুলোর দিকে তাকান, আপনি যদি ট্যুরিজম ইন্ডাস্ট্রির দিকে তাকান, সবকিছু কিন্তু ঢেলে সাজানো হচ্ছে। এবং পাশাপাশি আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের ওভারঅল পরিস্থিতি করোনার কারণে বলবো যে কোভিড-19 সামহাউ বাংলাদেশ ইজ এ ভেরি লাকি কান্ট্রি। এটা হইতে পারে আমাদের ইমিউন সিস্টেম ভালো, হইতে পারে অবশ্যই গভর্নমেন্টেরও কিছু যে ইনিশিয়েটিভ নাই সেটা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ অনেক উন্নয়নশীল দেশের আগেই যে
কোভিড-19 এর ভ্যাকসিন নিয়ে এসে ব্যবহার করা শুরু করতে পেরেছে, এটা আমার কাছে মনে হয় একটা বিশাল আশীর্বাদ। কারণ এটা আমি অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না, কারণ হচ্ছে বাংলাদেশ যেহেতু সবচেয়ে বেশি ঘনবসতি সারা পৃথিবীতে, বাংলাদেশ কিন্তু এখন সবচেয়ে বেশি ঘনবসতি, এবং শুধু ঘনবসতি না, আমাদের ঘনবসতির ভিতরেও আবার যে আপনার বিন্যাসটা, সেটাও কিন্তু বলা যায় যে অ্যামেজিং। কারণ আমরা যদি বস্তিগুলোর দিকে তাকাই, আমরা যদি শপিং মল গুলো তাকাই, ট্রান্সপোর্টেশনের দিকে তাকাই, এটা কিন্তু ভেরি টাফ টু মানে কি বলে সোশ্যাল ডিস্টেন্স যেটাকে বলা হয়, কোভিড-19 যে একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতেই হবে, যে একটা ম্যান্ডেটরি আছে যে 6 ফিট বা এত মিটার দূরত্ব থাকে, কথা বলতে হবে বা বসতে হবে। আমার কাছে মনে হয় এই দিকগুলো কিন্তু বাংলাদেশ অতটা মানে সচেতন ভাবে হলেও, অনেক সচেতন থাকার পরেও কিন্তু বাংলাদেশ এটা মেনটেন করতে না পারার পরেও বাংলাদেশে কোভিড-19 পরিস্থিতি এখনো বলবো যে কম্পারিজন টু আদার কান্ট্রি ইজ ভেরি মাচ লিমিটেড বা এখনো কন্ট্রোলে আছে। বাট এগেইন আবার বলবো যে কথাগুলো একটু আগেই আপনি যেটা বললেন যে সারা পৃথিবীর পরিস্থিতি ভালো না হয়, শুধুমাত্র বাংলাদেশের পরিস্থিতি দিয়ে কিন্তু ওভারকাম করা সম্ভব না। কারণ এটা এমন একটা ভাইরাস যেটা সারা পৃথিবীর সাথে কিন্তু ইকোনমিক্যালি যদি বলি, আমরা প্রত্যেকটা কমিউনিকেশন রয়ে গেছে, একটা কোন দেশ থেকে প্যাসেঞ্জার আসছে, কোথাও থেকে আমাদের পণ্য আসছে, সবকিছুর সাথেই কিন্তু এটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। জি, মিস্টার আসলাম সানি, এবং এই যে বাংলাদেশে একদম শুরু থেকেই লকডাউন করেও আবার শেষ পর্যন্ত আবার জীবন জীবিকার ভারসাম্য বজায় রাখতে গিয়ে সমস্ত কিছু ওপেন করে দিয়েছেন। আবার মিস্টার সবুর খান যেমনটা বলছিলেন, মানুষও সবকিছু তোয়াক্কা করেনি, মানে তোয়াক্কা করতে, এখনো মানুষ মাস্ক পরতে চায় না, এখনো ওই হাত ধোয়ার প্র্যাকটিসটা শুরু করেনি। কিছু হয়তো শহরের কিছু মানুষের মধ্যে এই প্রবণতাটা আছে, কিন্তু সাধারণভাবে বাংলাদেশের মানুষ নেই। তো সব মিলিয়ে কি মনে হচ্ছে যে এই পরিস্থিতি, বিশেষ করে আমি যদি অর্থনৈতিক পরিস্থিতির কথা বলি, ব্যবসা বাণিজ্যের কথা বলি, বা আপনারা যারা এক্সপোর্টের সঙ্গে যুক্ত তাদের কথা চিন্তা করি, কোথায় কি অবস্থার মধ্যে আছে বাংলাদেশ? ধন্যবাদ জিল্লু ভাই। মার্চ মাস, আমার আলোচনার আগেই সেই মহান মার্চ মাসে স্বাধীনতা যুদ্ধে আমাদের বিজয় দিবস 50 বছর পূর্তি আমরা পালন করব। সে অবস্থায় আমি বলতে পারি যে সৌর ভাই ঠিকই বলেছেন, আমাদের মতো একটা, আসলে বাংলাদেশ নিয়ে যখন আমরা কোনো প্রেডিক্ট করি বা বিদেশি গবেষকরা আমাদের দেশের বুদ্ধারা যখন বলে, আমরা নিজেদের প্রশংসা করতে পারি না অনেক ক্ষেত্রে। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশ যা করেছে কোভিড-19, এটা প্রথমত ভ্যাকসিন, আমরা অলরেডি, আমি নিজেও ভ্যাকসিন দিয়েছি, অনেকে ভ্যাকসিন দিচ্ছে। এটা দেখেন, ভ্যাকসিনটা যখন আসলো আমার অবাক লাগে, এটাতেও আমরা রাজনীতিকরণ করেছি। আমাদের রাজনীতিকরা ভ্যাকসিন আগে কে নিবে কে পরে নিবে, মানুষকে প্রথম দিকে আমাদের অনেকেই যে দ্বিধাদ্বন্দ্ব শুরু করেছিলেন, দ্বিধাদ্বন্দ্ব তো শুরু করেছে শিক্ষিত মানুষ, গরিব মানুষ, মানে সাধারণ মানুষরা না। তারপর মানুষ ভ্যাকসিন নিতে শুরু করলেন, তারপর মানুষের মধ্যে সেই দ্বিধাদ্বন্দ্বটা কেটে গেল। ভ্যাকসিনের পরে আমাদের দেখেন, আমরা যখন গত ঈদে, আমরা রমজানের ঈদে, আপনি জানেন কুরবানির ঈদে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি লকডাউন ছিল এক বছর। এটা যেটা বললেন জীবনের জীবিকা, বাংলাদেশের মতো একটা দেশে যেখানে আমাদের দরিদ্র সীমার নিচে এখনো 20-20-এর বেশি 23% লোক বাস করে, যেখানে অনেক মানুষ দিন আনলে দিন খেটে খায়, যেখানে মানুষের ন্যূনতম আয় এক মাস পরে আরেক মাস চলে না, অনেকের 35% লোকের, সেক্ষেত্রে লকডাউন জিনিসটা আমাদের জন্য খুব কঠিন। এক কারণ হলো যে সেই মানুষগুলির কথা চিন্তা করে জীবন ও জীবিকা, দেখেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে 40 লক্ষ লোক ডিরেক্ট কাজ করে, ইনডাইরেক্টলি টোটালি এটার সাথে 4 কোটি লোক জড়িত গার্মেন্টসকে দিয়ে। আমাদের জিডিপি 16%, আমাদের ব্যাংক বলেন, বিমা বলেন, সমস্ত ইন্ডাস্ট্রি, আমরা অনেক কিছুই বলি, কিন্তু ইন্ডাস্ট্রি বিকল্প হিসেবে আমরা এখনো কিছু বাংলাদেশে থার্ড সেক্টর হিসেবে দাঁড় করাতে পারিনি। আমরা সমালোচনা করেছিলাম এই দেশের যারা বুদ্ধিজীবী শিক্ষিত মানুষ, যাদের অ্যাডভাইসে আমরা চলি, তারা কিন্তু আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি খুলে দেওয়ার বিরুদ্ধে মিডিয়াতে ব্যাপকভাবে আমাদেরকে নেগেটিভ প্রচার করা হয়েছিল। যখন আমাদের নেতৃবৃন্দ, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝাইতে সক্ষম হয়েছিলাম যে ইন্ডাস্ট্রি যদি না চালু করেন, আমরা যদি ইন্ডাস্ট্রি থেকে পিছিয়ে পড়ি, আমরা আবার নতুন করে চালু করার কোনো স্কোপ থাকবে না। তখন কিন্তু উনি শুনলেন আমাদের ইন্ডাস্ট্রি চালু করার জন্য। সমস্ত মিডিয়া সেন্টিমেন্ট আমাদের বিরুদ্ধে ছিল, আমাদেরকে একজন ভিলেন হিসেবে উপস্থাপন করা হলো আপনাদের মিডিয়া, সবগুলি আমাদের মিডিয়া। কিন্তু আমরা প্রমাণ করলাম গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে শ্রমিক, আমরা অতি তাড়াতাড়ি, যেটা সৌর ভাই ঠিকই বলেছেন, টেকনোলজির সাথে আমরা কিন্তু অনেকভাবে পরিচিত। আমরা টেকনোলজিক্যাল ভাবে সেই গার্মেন্টস শ্রমিকদেরকে পালাক্রমে প্রথম দিকে আস্তে আস্তে তাদেরকে অভ্যস্ত করলাম। আমরা কিন্তু গার্মেন্টস চালানো কি হলো, আমাদের অর্থনীতি সচল থাকলো। যে ডিজাস্টার হওয়ার কথা ছিল 100%, সেই ডিজাস্টারটা আমরা
আমাদের ক্ষতিটা আমরা কিছু কমাতে পারলাম। সবচেয়ে বেশি যেটা করতে পারলাম, আমাদের ইন্ডাস্ট্রিতে যারা নির্ভরশীল, যারা শ্রমিক, তাদের চাকরিটা নিশ্চিত করতে পারলাম। এই জন্য সব গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলি ছিল, আমাদের বেতন 4 মাসের বেতন দেওয়া, অনেক সহজ সত্রে ঋণ দেওয়া এবং প্যাকেজ, যে গভর্নমেন্টের সবচেয়ে ধন্যবাদ জানায় যে 1,00,000 কোটি টাকার যে অর্থনৈতিক প্যাকেজ, এই প্যাকেজটা ছিল আমাদের একটা বিশাল অর্থনৈতিক ইঞ্জিন হিসেবে কাজ করছে, যেটা মানুষকে হতাশা থেকে কালকে কিভাবে আপনি র মেটেরিয়ালস প্রকিউরমেন্ট করবেন যেখানে সবকিছু বন্ধ, এইটার হতাশা থেকে মানুষকে মুক্ত করেছে। সব মিলে ইন্টারন্যাশনালি আমরা একটা বিশাল বিপদের মধ্যে আছি, কিন্তু লোকালি আমাদের স্পেশালি কৃষি উৎপাদন, আমাদের খাদ্যের যে নির্ভরশীলতা, অনেক দেশ দেখেন খাদ্যের জন্য, আজকে আফ্রিকাতে অনেক উন্নত দেশে, আমি কানাডাতে দেখেছি, আমেরিকা দেখেছি, আমার মেয়ে কানাডাতে লেখাপড়া করে, ও বলছে এখন ইস্ট নাই, তা পাউরুটি বানাবে, পাউরুটি নাই, তাকে এক পিস মুরগির মাংস অর্ডার দিতে হলে, এক পিস চিকেন অর্ডার দিতে হলে তাকে কিউতে থাকতে হয়। এই যে কোনো অবস্থা আমাদের দেশে কিন্তু মানুষ এটা ফেস করে নাই, যারা উন্নত দেশে ফেস করেছে আমাদের দেশে ফেস করে না। আমরা দেখেছি টিভিতে তাদের সুপার মার্কেটের র্যাকগুলি খালি, তাদের সাপ্লাই চেইন ভেঙে গিয়েছে। এইটার একটা এফেক্ট আমরা যেটা পেয়েছি, যেমন আমাদের আরএমজিতে বলি, আমাদের অনেক অর্ডার বাতিল হয়েছে, যে জানেন 8 বিলিয়নের মতো। আমাদের অনেক মিড লেভেল বায়ার তার ব্যাংকারপ্সি করেছেন, ব্যাংকারপ্সি দিয়েছেন। আর ইউরোপ আমেরিকাতে তারা সুযোগ পালে ব্যাংকারপ্সি দেয়, এটা তাদের একটা অভ্যাস, নতুন করে টাকা পয়সা আবার নতুন করে নিয়ে আবার শুরু করে, এটা তাদের এই সুযোগটা অনেকে নেয়। আমরা এটার সম্মুখীন হয়েছি। আমাদের অনেক গার্মেন্ট ফ্যাক্টরি, তাদের অর্ডারগুলি বাতিল হয়েছে, ক্যান্সেল হয়েছে, আমাদের পেমেন্ট আসে নাই। তারপরও সবচেয়ে বড় কথা, আজকে যদি সে সাপ্লাই চেইন যদি আমাদের বন্ধ হয়ে যেত, আমাদের শ্রমিকরা যদি গড়ে চলে যেত, 5 মাস পরে আমাদের প্রশ্ন আসতো তারা কি আবার কাজে সবাই ফিরে আসতো কিনা, আবার ইন্ডাস্ট্রিগুলি আবার আমরা চালু করতে পারতাম কিনা। অনেক লসের পরেও একটা আমরা আশা দেখছি, যদি আবার চালু হয় তা আমরা কিন্তু আবার নতুন করে সার্ভাইভ করার জন্য ব্যবস্থা করতে পারবো, অনেকে করছে। এবং এই জন্য যে লং টাইম আরেকবার আমাদের চিন্তা করতে হবে আমরা কিভাবে সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবো। অর্থনৈতিক যে ডাইমেনশনাল চেইন আসছে, আপনি ইউরোপ এবং আমেরিকার কোভিড এর পরে ইউরোপ এবং আমেরিকার অর্থনীতি কি হবে, আপনার দেখেন $2 ট্রিলিয়ন সাহায্য দিচ্ছে এখন বাইডেন প্রশাসন। জার্মানির মতো দেশ, তারা প্রথম দিকে সফল হওয়ার পরেও পরে 2.5 মাসে তারা সফল হতে পারে না, তারাও বিলিয়ন ডলার কোভিড সাহায্য দিচ্ছে। এখন অন্যান্য দেশগুলি আছে যা আমাদের মার্কেটে, শুধু জার্মানি আর ইউকের মতো অবস্থা, অর্থনীতি তাদের মোর দেন 10% সংকুচিত হচ্ছে, জার্মানির অর্থনীতি মোর দেন 6% সংকুচিত হচ্ছে, ইউরোপের টোটালি গ্লোবালি মোর দেন তাদের 6 to 7% সংকুচিত। ওই অবস্থায় আমাদের অর্থনীতির যে প্রাণ শক্তি পোশাক শিল্প, আমরা আশা করতেছি যে যেটা প্রেডিক্ট বলে, মানে সবাই বলে, মানে যে আমাদের 10 to 15% আপনার কমবে আমাদের পোশাকের চাহিদা, কারণ মানুষ তো প্রথম তো খাদ্য, তার বাসস্থানের উপর দিক করবে। সেই অবস্থায় চ্যালেঞ্জ মোকাবেলা তো আছি। আর সর্বোপরি আমি যেটা বলতে চাই, বাংলাদেশের মতো দেশে, আমাদের মতো দেশে আমরা যে অবস্থা, দেখেন আমি গ্রামে যাই, আমার নরসিংদীর কাছে, আমার উপজেলাতে একটা লোকেও কোভিড আক্রান্ত হয়নি, বা হলেও তারা জানে না, তারা এটা কেয়ার করে না, বা মারা যায়নি। আমাদের ম্যাক্সিমাম কিন্তু ঢাকা এবং বড় বড় সিটিগুলিতে হয়েছে। আর একটা রিস্কাওয়ালাকে কিন্তু আমরা শুনি নাই যে আমরা গার্মেন্টসে শ্রমিক, আমার 15-16 হাজার শ্রমিক কাজ করে, আমরা তাদেরকে ছুটি দিয়েছি, তাদের সেবা দিয়েছি, বাট তারা আজ পর্যন্ত কোনো মারাত্মক কোনো ইনসিডেন্টের খবর আমরা পাইনি। এটা সবুর ভাই ঠিকই বলেছেন, এটা আল্লাহর যদি অসীম মানে একটা কুদরত না থাকে, এই গরিব মানুষগুলা যাদের 1 মাসের পরবর্তী আরেক মাস খাওয়ার ব্যবস্থা নাই, এই যদি প্রাণ শক্তি না, কৃষি না চলতো, শিল্প কারখানা না চলতো, গার্মেন্টস না চলতো, তাহলে মানুষগুলি তো 4 মাস, 5 মাস, 2 মাস, 3 মাসের পরে আমাদের সোশ্যাল সমস্ত যে সিস্টেম আছে, সিস্টেম বন্ধ হয়ে যেত। আমাদের আইন শৃঙ্খলা বলেন, আমাদের সিস্টেম বলেন, সমস্ত সিস্টেম বন্ধ হয়ে যেত। মিস্টার সবুর খান, সামগ্রিকভাবে আপনি একজন ব্যবসায়ী নেতা হিসেবে আপনার কাছে কি মনে হয় যে, মানে আমরা তো শুধু তৈরি পোশাক খাতের কথা শুনলাম খানিকটা মিস্টার সানির কাছ থেকে, কিন্তু সামগ্রিকভাবে কি মনে হয় যে আমাদের ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু এটা মোমেন্টাম পেতে কি পরিমাণ সময় নেবে বলে মনে হচ্ছে আপনার কাছে, এবং সংকটগুলো কোথায় দেখেন? আমি যেটি আরেকটু উল্লেখ করলাম যে আমরা এখন আরেকটা সামনে চ্যালেঞ্জ আসছে, যে আমরা যেহেতু এলডিসির গ্রাজুয়েশন করেছি, উন্নত হচ্ছি, তো উন্নত হওয়ার একটা ধাক্কা আমাদেরকে সামলাতে হবে। সেটা সামলাবার জন্য কতটা মোকাবেলা করবার জন্য কতটা প্রস্তুত, এবং সেখানে কি করণীয়? আমার কাছে যেটা মনে হয়, সানি ভাই খুব ডিটেলস কথাগুলো বলার কারণে আমার কাছে মনে হয় খুব সহজে আমরা কিন্তু কোভিড-19টা অলমোস্ট আমরা ওভারকাম করতে পেরেছি, এটা বলা অপেক্ষা রাখে না। আমার কাছে যেটা মনে হয় যে
ঢাকা শহর বা সিটিগুলোর দিকে তাকাই আমার মনে হয় মেজর যারা সেন্সিটিভ পিপল এদের একটা বড় অংশ কিন্তু ফার্স্ট ডোজের টিকাটা নিয়ে ফেলছে। দ্যাট ইজ অলসো ভেরি গুড সাইন। এবং সবচেয়ে বড় কথা হলো দ্বিতীয় টিকার জন্য যেহেতু একটু সময় পাওয়া যাচ্ছে, কারণ প্রথম দিকে একটা বক্তব্য ছিল যে 4 সপ্তাহের ভিতরে বা 2 সপ্তাহ পরেই টিকাটা নিতে হবে, কিন্তু আলটিমেটলি প্রমাণিত হলো যে যদি 8 সপ্তাহ পরে টিকাটা নেওয়া হয় তাহলে সেই টিকাটার এফেক্টিভিটি ভালো থাকবে। তো এই দিক থেকে আমি মনে করি যে এখানেও কিন্তু গভর্নমেন্টের বা ওভারঅল অ্যাক্টিভিটিজ এর কারণে একটা ভালো অবস্থানে আসছে। আবার সেকেন্ড যেটা সানি ভাই যেটা বললেন যে এটা একটা ট্রু যে বাংলাদেশের বিজনেস কমিউনিটি কিন্তু অসম্ভব রেজিলিয়েন্ট, এবং তাদের রেজিলিয়েন্সি প্লাস গভর্নমেন্টের যে অর্থনৈতিক প্যাকেজ এই দুইটা সমন্বয়ের কারণে কিন্তু আলটিমেটলি ইকোনমিতে আমার কাছে যেটা মনে হয় খুব একটা স্থবিরতা নাই। আমার কাছে ওভারঅল যেটা মনে হয় 5 to 10% হয়তো একটা স্থবিরতা থাকলেও সেটা কিন্তু স্পিডের কারণে এটাও কিন্তু আমি মনে করি যে ওভারকাম হয়ে যাচ্ছে। এখন হয়তো কিছু কিছু ক্ষেত্র বিশেষে কিছু প্রবলেম থাকতেই পারে, যেমনি ভাবে সানি ভাই যেটা খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে গার্মেন্ট শিল্পের যে প্রয়োজনীয়তা বা যে ডিমান্ড বা কনজিউমারের যে ডিমান্ড সেটা কিছুটা কমবে। কিন্তু আবার এটাও সত্যি কথা যে আবার কিন্তু গার্মেন্টস এর মানে কোভিড এর কারণে কিন্তু অল্টারনেট কিছু অপরচুনিটি তৈরি হয়েছে। আপনি লক্ষ্য করে দেখুন যেই পরিমাণ মাস্ক এবং সুরক্ষার রিলেটেড যে প্রোডাক্ট গুলি গার্মেন্টস থেকে কিন্তু আসছে, ইফ আই এম নট রং একটা মেজরিটি কন্ট্রিবিউশন কিন্তু গার্মেন্টস থেকে কিন্তু আসছে, হয়তো সরাসরি গার্মেন্টস থেকে বা যারা মেজর কন্ট্রিবিউটর তাদের কাছ থেকে হয়তো আসলে, বাট কোনো না কোনো ভাবে ওই ক্ষেত্র থেকে কিন্তু এসেছে। আর সেকেন্ড আপনি যে বক্তব্যটা বললেন যে এলডিসি থেকে উত্তরণের জন্য যে টার্গেটটা সেট করা হয়েছে সেখানে ডেফিনেটলি কিছু চ্যালেঞ্জ অবশ্যই আছে, এবং আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের এই কোভিড-19 এন্ড ওভারঅল বাংলাদেশে যদি আমরা সেই 1971 1952 সবকিছু থেকে যদি আমরা দেখি, আমার কাছে কেন জানি মনে হয় যে এটা গভর্নমেন্টের খুব ভালো একটা সাহসী উদ্যোগ। তার কারণ হচ্ছে যে টার্গেটটা আমরা সেট করার কারণেই কিন্তু সবার ভিতরে একটা স্পৃহা জাগবে। মানুষ কিন্তু বলাই হয় যে একটা রোড ম্যাপ যদি না থাকে, কারণ আমি ব্যক্তিগতভাবে বলি যে মানুষের জীবনে যদি টার্গেট না থাকে, যদি গোল না থাকে, ফোকাস না থাকে, তাহলে আলটিমেটলি তার কিন্তু ডেস্টিনেশনে পৌঁছানো সম্ভব না। তো এখন হবে কি টাইম ফ্রেমটা ঠিক করা। আমার কাছে যেটা মনে হয় একটু গুড গভর্নেন্সটা যদি এনশিওর করা যায়, এবং আমার যেটা মনে হয় যে বাংলাদেশে কিন্তু আমরা অনেকদিন থেকেই বলে আসছি যে গুড গভর্নেন্সের অভাব আছে। তো এটা কিন্তু এখন আমার কাছে যেটা মনে হয় যে যারা সরকারের মূল নীতি নির্ধারণ মহল তারাও কিন্তু এটা রিয়েলাইজ করছেন। কারণ এছাড়া কিন্তু দেখুন মানুষ কিন্তু ফুড হ্যাবিট বা যেটা আমার অলরেডি সানি ভাই বললেন যে আমাদের কিন্তু ফুডে এখন আর স্বল্পতা নেই। আমাদের কিন্তু আলটিমেটলি আপনি কমিউনিকেশনে যতই আমাদের সমস্যা থাকুক না কেন, ট্রাফিক জ্যাম যাই কিছু থাকুক না কেন, মানুষ কিন্তু আলটিমেটলি মুভমেন্ট করছে এবং ইকোনমিকে সচ্ছল বা সচল রাখার জন্য কিন্তু সব রকম কাজ করে যাচ্ছে। আপনি লকডাউনের ভিতর লক্ষ্য করে দেখবেন যে ব্যবসায়ীরা ম্যাক্সিমাম কিন্তু তাদের অ্যাক্টিভিটিস গুলি তারা রিস্ক নিয়ে হলেও তারা কিন্তু অলরেডি কন্টিনিউ করেছে। তো যেই কারণে আমার কাছে যেটা মনে হয় যে এখন আমাদের সম্মিলিতভাবে সবাইকে চেষ্টা করতে হবে, এবং এখানেও কিন্তু ব্যবসায়ীদের ভূমিকাটি সবচেয়ে বেশি। কারণ ইকোনমিতে যদি কন্ট্রিবিউশনের কথা আমরা যদি বলি, জিডিপিতে বলি, যে ট্যাক্সে বলি, সব জায়গায় কিন্তু ব্যবসায়ীরাই কিন্তু মূল চালিকা শক্তি। কারণ একটা সময় ছিল তিনি কিন্তু আমরা একটা সময় বসে থাকতাম যে কতজন করোনা এফেক্টেড হলো, কতজনের মৃত্যু হলো, আদৌ সিচুয়েশনটা কিনা। আপনি এখনো লক্ষ্য করে দেখুন যে সারা পৃথিবীর কিন্তু টেলিভিশন স্ক্রিনের দিকে তাকালে ডান দিকে ম্যাক্সিমাম সিএনএন, বিবিসি তাদের কিন্তু একটা মিটার থাকে যে আজকের অবস্থানটা কি। ঠিক তেমনি ভাবে আমার কাছে মনে হয় এলডিসি থেকে উত্তরণের জন্য কিন্তু আমাদের এই ধরনের একটা মিটার সেট করা উচিত যে প্রতিদিন প্রত্যেকটা অবস্থানে কোথায় এডুকেশন সেক্টরে আমরা কতটুকু ওভারকাম করতে পারলাম, ইন্ডাস্ট্রিতে আমরা কতটুকু ওভারকাম করতে পারলাম, স্কিল ম্যাট্রিক্সে আমরা কতটুকু ওভারকাম করতে পারলাম। কারণ এখনো কিন্তু বাংলাদেশের 35% লোক কিন্তু দারিদ্র সীমার নিচে বসবাস করে, এটা অস্বীকার করার কোনো জো নাই। বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থে কিন্তু ধনী এবং গরিবের ভিতরে ব্যবধানটা কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। কারণ এটা বাড়ার পিছনেও কারণও কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে কিছুটা এডুকেশনের প্রবলেম। কারণ আমাদের এডুকেশনের যে দৈন্যতাটা রয়ে গেছে এখনো কিন্তু সেই ব্রিটিশ যা কিছু শিখিয়ে গেছে আমাদেরকে কেরানি বানানোর জন্য, এখনো কিন্তু আমরা সেই সবাই কিন্তু দেখেন যে একটা মূল টার্গেট থাকে যে আমি বিসিএস এ যাব, কিন্তু আমার কিন্তু আমার টার্গেট থাকা উচিত যে আমার ক্রিয়েটিভিটি কতটুকু আছে, আমার দেরিতে হলো ইনিশিয়েটিভটা আসছে, সেটা হলো আউটকাম বেজ এডুকেশন। আমরা জানি যে আউটকাম বেজ এডুকেশন যদি ঠিক মতো না হয়
তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের পক্ষে কিন্তু এডুকেশন সিস্টেম ডেভেলপ করা সম্ভব হবে না। জি মিস্টার সানি। যেটা সৌরভ ভাই ঠিকই বলেছেন, আছে এলডিসি থেকে উত্তরণের পরে আমাদের চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা ইজিলি যে আমরা যদি মেজার করি কোথায় আমাদের ড্রফলগুলি আছে, আমাদের মনে করি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি সহ আমাদের ইউরোপিয়ান ইউনিয়নে আমরা 12% রিবেট পাই, ট্যাক্স আমাদের দেশ থেকে যারা কিনে তার ট্যাক্স সুবিধা পায়। এখন আমরা 5 to 6% কম্পিটিটিভ হতে হবে আপনার এলডিসির পরে, আর 5 বছর পরে যদি আমাদের জিএসপি প্লাস পেতে আমাদের যদি সমস্যা হয় বা আমাদের কোনো প্রবলেম হয়। সেক্ষেত্রে দেখেন আমাদের যে দীর্ঘসূত্রিতা কাস্টমকে যদি আমি ডেলে যেতে পারি, এই জন্য যে আমাদের এক্সট্রা কস্ট, আমাদের যে কন্টেনার এসে লে হয়ে পড়ে থাকে আমাদের সার্ভিস, ওই জায়গাতে আপনি ইজিলি 1 to 2% আমরা সেভ করতে পারি। আমাদের ইউনিফর্ম আপনার ইকোনমিক যে সিস্টেম, অর্থনৈতিক সিস্টেম এটা নাই। আমাদের ব্যাংকগুলি স্মল ও মাঝারিদেরকে আমাকে ফেসিলিটি দেয়, স্মল ও মাঝারিদেরকে একরকম চার্জ দেয় এলসি খোলার ক্ষেত্রে, আপনি অ্যাকসেপ্টেন্স দেওয়ার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আরেক রকম দেয়। তো এইটা একটা বাংলাদেশ ব্যাংকের উচিত এখান থেকে আমরা কি সেভ করতে পারি সবার জন্য। এখন যে স্মল মিডিয়ামকে যদি আপনি সুযোগ না দেন, তার কম্পিটিশন বাড়বে না, নতুন এন্টারপ্রেনার সৃষ্টি হবে না। এইগুলো আপনি যদি আদার সার্ভিস যেগুলি আছে, মনে করেন এই যে আমাদের যে বিদ্যুতের অনেক ডেভেলপ হয়েছে, আমাদের ট্রান্সপোর্টেশনের যে ঢাকা চিটাং পোর্টের ফ্যাসিলিটি আমাকে বাড়াতে হবে। আর সবচেয়ে বড় তো আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বাড়াতে হলে আমাদের দেশের এত মানুষ, আমাদের যে 160 মিলিয়ন পিপল, এই পিপলকে কর্মসংস্থান করতে হবে। এর জন্য লেবার বেস ইন্ডাস্ট্রি করতে হবে। যে লেবার আমাদের যে 100 ইকোনমিক জোন করতেছে, এখন অবশ্যই ইন্ডাস্ট্রি হবে, অনেক কিছু হবে। এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড। আমাদের তো ডিমান্ড, আমাদের লোকাল ডিমান্ড তো এত থাকবে না, এতগুলি আমাদের এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করতে হলে আপনাকে পোর্টের সক্ষমতা বাড়াতে হবে, আমাদের ডিপ সি পোর্ট। আজকে আমাদের একটা পণ্য ইউরোপে গেলে আমাদের চিটাং পোর্ট থেকে লাগে হলে আপনার 30-35 দিন, আমেরিকা গেলে 45 ডেজ। ডিপ সি পোর্ট যদি হয় 15 দিনে যাবে। আমাদের একটা পণ্য আসলে 7 দিন বসে থাকে, 8 দিন বসে থাকে, আমরা জানি না। আমাদের সাপ্লাই চেইন আমরা ঠিক করতে পারি না, আমরা ইনভেন্টরি আমরা মেনটেন করতে পারি না। কারণ চিটাং পোর্ট থেকে আমরা যে তথ্য পাই তা দিয়ে কোনো ইন্ডাস্ট্রি চলে না। কারণ ইনভেন্টরি ইজ নট, আপনি কত ইনভেস্ট করে কত বেশি কিনে আপনি ইনভেন্টরি করবেন, যেখানে 7 দিন থেকে 1.5 মাস পর্যন্ত সময় লাগে মাল খালাস করতে, মানে পণ্য খালাস করতে। তাই এইগুলি যদি আমরা গুড গভর্নেন্স করি, সিস্টেম ডেভেলপ করি, যেটা সৌরভ ভাই বললেন, আধুনিক যুগে এভরিথিং ইজ পসিবল যদি আপনি সিস্টেমকে সবার জন্য ফোকাস করেন, সবার জন্য ওপেন করেন। আপনি ডিজিটাল বাংলাদেশ নট অনলি ফর ইমেল আর আপনার খবর পাবেন তা না, ডিজিটালাইজেশন বাংলাদেশ মানে সব ক্ষেত্রে। যেমন আজকে ডিজিটাল করে কৃষককে তার উৎপাদনের জন্য সার কখন দিবে, কীটনাশক কখন দিবে, আমরা সেন্ট্রালি কৃষককে বলে দিতে পারতেছি। এরকম ভাবে আমাদের পণ্য খালাস এবং পণ্য জাহাজীকরণের ক্ষেত্রে ডিজিটাইজেশন করা উচিত। কত ঘন্টা কত সেকেন্ড সময় লাগছে আমাদের, এটা করা সম্ভব। এটা যদি প্রাইভেটেও দেন সম্ভব। এখন বাংলাদেশ বিমান, আমাদের বহরে 27টা বিমান আছে। আমাদের মতো জিওগ্রাফিক্যাল যে সুবিধার মধ্যে আছি, আমাদের মতো দেশে আমরা আমাদের দেশের লেবার প্যাসেঞ্জার করে আপনার এমিরাতের 3টা বিমান যায় আপনার দুবাইতে, মানে শুধু এভরিডে প্রায় 85,000 লোক ভ্রমণ করে শুধু আপনার দুবাই মিডল ইস্টে। আমাদের বিমানগুলো ওই জায়গায় খালি যায়। তো এই জায়গাগুলিতে সরকারের এখানে চালানোর যখন আমরা ব্যর্থ হয়েছি যুগে যে স্বাধীনতার পর থেকে, এগুলি আমাদেরকে গুড গভর্নেন্সের আওতা নিয়ে আমাদের সার্ভিস বাড়াতে হবে। আমরা একটার সাথে একটা কিন্তু লিঙ্ক, আপনার শুধু একটা ভালো করলেই হবে না, সমস্ত ফ্যাসিলিটিস গুলি আপনি একসাথে যদি ভালো না করেন, তাহলে আমরা যে 5 to 6% যে আমরা যে প্রতিযোগিতার মধ্যে পড়বো, এটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমরা যদি 5 বছরের প্ল্যান নিই, 5 বছরে কিন্তু আসবে। উৎপাদন বাড়াতে হবে। আমাদের উৎপাদনে বাড়ানোর জন্য, যে সৌরভ ভাই ঠিকই বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমি ইন্ডাস্ট্রি করি, প্রত্যেকটা লোককে কিন্তু আমার শিখায় নিতে হয়। তারা ওই যেই এডুকেশন সিস্টেম, ওই জায়গা থেকে আমাদের সিস্টেম বন্ধ করা, আপনার সাপ্লাই চেইন পড়ানো জানা। এখন আপনি ওয়ার্ল্ড চলে আসছে, কত অল্প সময়ে অল্প ইনভেন্টরিতে আপনি ইন্ডাস্ট্রি চালাবেন। এইটা বোঝানোর জন্য সৌরভ ভাই আপনাদের এলডিসির পরে
যে চ্যালেঞ্জ, আমরা উন্নত মধ্যম আয়ের দেশের পরে উন্নত দেশ হবো, তখন কোনো সামাজিক সূচকগুলিকে আপনাকে দেখতে হবে। সৌর ভাই বলেছেন 35% লোক দরিদ্র সীমায় বাস করে, তাদেরকে স্যানিটেশন, তাদেরকে শিক্ষা, তাদেরকে জীবনমান, তাদের যে পুষ্টি, এইসব সব না দিয়া তো আপনি ওই জায়গায় যেতে পারবেন না। তো এই জন্য দরকার কি গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স করতে হবে। আজকে যে মেন্টালিটি আছে যে আমার চেহারা দেখলে একরকম, আমি সৌর ভাই নেতা, আমি গেলে একরকম কাজ হবে, একটা সাধারণ ব্যবসায়ী গেলে একরকম কাজ হবে না। আমি একটা ইন্ডাস্ট্রি করব আমার এলাকায়, ওই ইন্ডাস্ট্রিতে করতে গেলে তো আবার যে প্রতিবন্ধকতা, যে সার্ভিস, আপনার ট্রেড লাইসেন্স থেকে নিয়ে বিদ্যুৎ, গ্যাস বিল, এগুলি করতে গেলে যে হ্যাসেল, এগুলিকে সহজীকরণ করতে হবে। এগুলি সাধারণ মানুষের যদি আপনি ইউজফুল না করেন, তারা যদি উদ্যোগ না হয়, নিউ জেনারেশন, আমাদের যারা জেনারেশন, আমাদের পরের জেনারেশন, আমরা তো একটা ক্রাইসিসে বড় হয়েছে, আমরা জানি বাংলাদেশকে কিভাবে আমরা ওন করি, কিন্তু আমার ছেলে, সৌর ভাইয়ের ছেলে, যারা নিউ জেনারেশন, তাদের এত ডিমান্ড, তারা তো ডিফারেন্স মেন্টালিটি, তারা অনেক ট্রান্সপারেন্ট। তাদের জন্য আমরা কিভাবে ট্রান্সপারেন্টলি একটা সমাজ ব্যবস্থা যদি না করতে, নিউ জেনারেশনকে আমরা ইকোনমিতে ইনভলভ করতে খুব টাফ হবে আমাদের জন্য। এমনি সামগ্রিকভাবে ফাইন্যান্সিয়াল সেক্টরের তো গত কয়েক বছর ধরেই ব্যাংকিং, ক্যাপিটাল মার্কেট এক ধরনের মাঝে মাঝে নৈরাজ্য, বিশৃঙ্খলা, রিফর্মস এর কথা বহুদিন ধরে বলা হচ্ছে, বহুজন, কিন্তু কার্যকর রিফর্মসও সেই সব জায়গায় হচ্ছে বলে অনেকে মনে করেন না। আপনার কি ধারণা যে এই জায়গাগুলো ঠিক না, দেখেন ইকোনমি কতটা সাস্টেইনেবল? আমি যখন ব্যাংকে কাজ করি, দেখেন আমার একটা সরকারি ব্যাংকে আমি 27 বছর ধরে আছি, রূপালী ব্যাংকে। এখন আমার কাজটা আমি একটা বলি, ক্লায়েন্ট হিসেবে আছি এই ব্যাংকে কাজ করি। আমি দেখি ব্যাংক, সবগুলি ব্যাংক, যারা ব্যাংকে লাইফ লাইন দেয়, যারা টাকা দেয়, তাদের একটা ফাইল বাংলাদেশের, আমার ব্যাংকের একটা উদাহরণ আমি দেই আপনাকে, সবাই শুনে এটা আমার জন্য, ব্যবসায়ীদের জন্য ভালো। ইস্পাহানি গ্রুপ, তাদের একটা পাহাড়তলি টেক্সটাইল মিল আছে আমাদের ব্যাংকে, রূপালী ব্যাংকে। তারা আজকে, ওনারা কিন্তু রূপালী ব্যাংকের মালিক ছিল একসময়, স্বাধীনতা পাকিস্তান আমলে ওনাদের গ্রুপ। গল্পটা বলি আপনাকে সবার জন্য সুবিধা হবে। ওনারা কেউ আসে না, ওনারা তো ওইরকম ব্যবসা করে না, ওনারা খুব মানে সিস্টেমে ব্যবসা করে, যতটুকু ওনারা ওই রকম ব্যবসা করে। তো ওনাদের একটা টেক্সটাইলের একটা ফাইল রূপালী ব্যাংকে আসছে, 3.5 মাস হওয়ার পরে এটা ফাইলটা মুভ করে নাই। কিন্তু আমি দেখি ওনাদের একজনের সাথে কথা, তারপর অন্য ব্যাংকে, মানে 40 বছর পরে, স্বাধীনতার আগে তো ওনার ব্যাংকের মালিক ছিল, স্বাধীনতা পর্যন্ত ব্যাংকে ব্যবসা করছে, যেহেতু তদবির করে নাই, কাজটা হয় নাই। এটা এমডির সিস্টেম না, বা কোনো চেয়ারম্যানের দোষ না, এটা সিস্টেমের দোষ। কেউ না আসলে কাজটা হয় না, ফাইলের পিছে না ধরলে সরকারি ব্যাংকে কাজ করে। আমি যদি বলি বাংলাদেশে এমন কোন বড় ব্যবসায়ী আছে যে 500 কোটি 1000 কোটি টাকা ইনভেস্ট করতে পারে প্রাইভেট ব্যাংক, যে ইন্টারেস্টে ছিল আগে? সম্ভব না। আসলে সরকারি ব্যাংকগুলি তো ইনভেস্টমেন্ট করে বড় বড় ব্যবসায়ী তৈরি করছে, প্রাইভেট ব্যাংকগুলি শুধু আপনার ডে টু ডে জবগুলি ম্যাক্সিমাম করে। আমি দেখি আমার অভিজ্ঞতা 80% কাজ হয় যাদের 10 বছর ব্লক আছে, 20 বছর ব্লক আছে, যারা ইন্টারেস্ট দিতে অনিচ্ছা প্রকাশ করে। এখন আমরা যারা নিউ জেনারেশনের ব্যবসায়ী, যারা উদ্বুদ্ধ হব, আমাকে দেখে কি উদ্বুদ্ধ হবে? এই লোক তো সারাদিন কাজ করে, আমি আরেকজন আছে কাজ করে না। তা আমি তো সমাজের এক্সাম্পল না। এখন এক্সাম্পল কে? আমরা যাদেরকে ব্যবসা করতে দেখি নেই, আমার যে ফ্যাসিলিটি আছে তার আছে। এই যে অসত্য একটা প্রতিযোগিতা, সেটা থেকে আমাদের বাইরে আসতে হবে। আমাদেরকে ট্রান্সপারেন্টলি নিউ জেনারেশনের কাছে বলতে হবে, যারা যোগ্যতম তারা এই জয়, যারা ভালো করবে তাদেরকে স্পেশাল ইনসেন্টিভ দেওয়া হবে, তাদেরকে ডিভিডেন্ড দেওয়া হবে, তাদেরকে আমি ফ্যাসিলিটি দিব, তাদেরকে আমি অ্যাওয়ার্ডেড দিব। তা যদি আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর না করতে পারি, তাহলে কিন্তু আমরা যে 10 জনকে বাংলাদেশ ব্যাংক ব্লক করছিল, সে 10 জন কি তাদের যে শর্ত ছিল, শর্ত কি পুরা করেছে? করে নাই। তাহলে আমি কি, বা আমাকে তো ব্যবসা ব্লক করছে। 1000 কোটি টাকা যদি আপনি 10 বছর ব্লক করেন, 1000 কোটি টাকা আমার মতো ইন্ডাস্ট্রি আমি 5টা বানাইতে পারবো। তো 5টা ইন্ডাস্ট্রিতে তো আমি 5000 লোকের কর্মসংস্থান করতে পারতাম, সেটা তো আপনি ব্লক করলেন। আমি বলি হ্যাঁ, কেউ আছে কোভিডের জন্য অনেকে লস করেন, আমি এটাকে বলতে চাই, সবসময় লাভ হবে তা না, কিন্তু আমরা সেই সুবিধাগুলি সবার জন্য একরকম না করলে, আমাদের দেশে অনেক প্রতিভাবান আছে যারা ব্যবসা, আমাদের চেয়ে অনেক প্রতিভাবান, সুযোগ পায় না। তাদেরকে সুযোগ করে যদি না দেই, তাহলে আমাদের ইকোনমিকে ওইভাবে সাস্টেনেবল ভাবে গ্রোথ হবে না। মিস্টার সবুজ খান, এখানে আমার মনে হয় সানি ভাইয়ের কথাগুলো কিন্তু খুব পারফেক্ট ছিল। আমি ওনার সাথে ইকো করছি, যে যেমন একটা কথা উনি খুব রাইটলি বলেছেন যে মানুষকে আলটিমেটলি মূল্যায়ন করতে, গুড গভর্নেন্সের এটাই সবচেয়ে বড়, যে আমাকে আমার মেধা অনুযায়ী যদি মূল্যায়ন করা না হয়, তাহলে কিন্তু যাদের স্পিরিট আছে, যারা সত্যিকার অর্থে সমাজে কন্ট্রিবিউট করার মতো এবিলিটি রাখে, তারা কিন্তু এগিয়ে আসবে না। কারণ আমি একটা কথা বারবারই বলবো, যে আজকে আমরা 5 বছর বা আমরা যদি
এলডিসি থেকে উত্তরের জন্য 5 বছরের ভিতরে আপনি একটা সিম্পল একটা স্ট্যাটিস্টিক্স আমি তুলে ধরছি। যেমন আপনি যদি আপনার ইসরায়েলের দিকে আমরা তাকাই, ইসরায়েল কি করছে, একটা বাচ্চার জন্মগ্রহণের পূর্ব থেকে মানে কনসিভ করা থেকে সে একটা ডেট নির্ধারণ করে 1000 দিনের প্রোগ্রাম, সে বলে যে 1000 দিনের ভিতরে একটা সময় ধরে যে সে প্রেগনেন্ট থাকা অবস্থায়, আরেকটা হলো তার ভূমিষ্ঠ হওয়ার পর তার লুক আফটার। তার মানে এই যে 1000 দিনে তাকে কোন ফুড হ্যাবিট করানো উচিত, তার ভিতরে সে তাকে কি ম্যাথমেটিশিয়ান বানাবে, তাকে কি ক্রিয়েটিভ বানাবে, চ্যালেঞ্জ টেকার বানাবে, এই সবগুলো ফ্যাক্টর দিয়েই কিন্তু একটা বাচ্চাকে পৃথিবীতে আনার জন্য তাদের আপ্রাণ চেষ্টা থাকে। এন্ড দ্যাট ইজ ওয়াই আপনি দেখেন যে মাত্র সিম্পল একটা ছোট নেশন সারা পৃথিবীতে কিভাবে তারা কন্ট্রোল করছে। আমেরিকা বলুন, রাশিয়া বলুন, ইউরোপ বলুন, সারা পৃথিবীর সমস্ত কিছু টেকনোলজি কিন্তু তাদের নিয়ন্ত্রণে। তো আমাদের যেটা কাছে মনে হয় যে বাংলাদেশে এখনো আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে গুড গভর্নেন্স না থাকার কারণে। প্রবলেমটা হচ্ছে কি যে আমরা যাদেরকে রাইট প্লেসে বসানোর দরকার তারা কিন্তু যোগ্যতার মাপ কাটিতে সবাই যে যাচ্ছে তা কিন্তু না। অফকোর্স কিছু কিছু লোক কিন্তু যোগ্যতার মাপ কাটিতেই যাচ্ছে, কিন্তু বারবার বলছি যোগ্যতার মাপ কাটিতে এদের সংখ্যাটা দিনে দিনে কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণে যে প্রবলেমটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু আপনি নিজেও যেটা বললেন যে ইকোনমিক্যালি কিন্তু আমরা এখন ভেরি সাউন্ড। এটা আমার কাছে মনে হয় সরকারের জন্য এবং আমাদের প্রত্যেকের জন্য ইটস এ ভেরি গুড প্লাস পয়েন্ট যে বাংলাদেশে কিন্তু ফাইন্যান্সিয়াল সার্কুলেশন যেটাকে আমরা বলি এটা কিন্তু খুবই ভালো। কারণ এবং ভালো বলি সম্ভবত আমাদের বাংলাদেশের ব্যবসায়ী বলি বা বাংলাদেশের মানি পিপল বলি যে সুইস ব্যাংকে অনেকেই টাকা রাখে, যেগুলো নিয়ে প্রায়ই আমরা অনেক মুখরোচক বক্তব্য কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু আমরা কিন্তু এই ব্যাপারটাও কিন্তু আমার কাছে মনে হয় যে গুড গভর্নেন্সের অভাবেও কিন্তু মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে না যে তার যে কষ্টার্জিত অর্থ তার ভবিষ্যৎ জেনারেশন, যেটা সানি ভাই যেটা বললেন যে আমাদের এই যে আজকে নিউ জেনারেশন যারা আসছে তারা যদি দেখে যে না আমি তো এখানে 1+1=2 পাচ্ছি না, আমি দেখছি 1+1 এখানে -2, 1+1 -10, তখন কিন্তু তাদের ভিতরে একটা কিন্তু স্পিরিট আসবে যে না আমরা বাইরে পড়াশোনা করে এখানে ব্যাক করতে চাই না। এবং রিয়েলি তাই হচ্ছে। আপনি লক্ষ্য করে দেখুন বাংলাদেশে যাদেরকে আমরা বলি যে উন্নয়ন বা আমরা যদি বুয়েটের দিকে তাকাই, ভালো ভালো প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাকাই, আপনি দেখবেন যে সেখানে কিন্তু প্রতিনিয়ত ব্রেন ড্রেন হচ্ছে। তাদের মূল টার্গেট থাকে আমি কিভাবে বিদেশে চলে যাব, কিভাবে আর দেশে ব্যাক করে আসবো না। এবং বাংলাদেশিদের কিন্তু লুফে নিচ্ছে। কারণ আমি একটা দেশ আমি নিজে মাঝে মাঝে উদাহরণ দিই, ফিনল্যান্ডে গত 2019-এ যাওয়ার পরে আমি রিয়েলি সারপ্রাইজ যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় আমি 70-80 জনকে দেখলাম যে তারা ওখানে সেটেল হয়ে গেছে এবং তাদের ভিতরে অনেকে পাসপোর্ট পেয়ে যাচ্ছে, যেটা কিন্তু আমি নিজেও জানতাম না। তো তার মানে কি, তার মানে উন্নত দেশগুলো কিন্তু বাংলাদেশ থেকে কন্টিনিউয়াসলি তারা ট্যালেন্ট পিপলকে কিন্তু নিয়ে যাচ্ছে। কিন্তু এই ট্যালেন্ট পিপলকে যদি আমরা রেখে দিতে না পারি তাহলে আলটিমেটলি আমাদের ইকোনমিতে যেই ডেস্টিনেশন, হ্যাঁ ফিনান্সিয়ালি আমি আবারও বলছি ফিনান্সিয়ালি বাংলাদেশ সমৃদ্ধ হচ্ছে, এইটা আলটিমেটলি এটা কোনোভাবে কেউ দাবাইয়া রাখার কোনো সম্ভব না। এটা বাংলাদেশ আগাবেই, কিন্তু বাংলাদেশ ফিনান্সিয়ালি শক্তিশালী হওয়ার সাথে সাথে যদি ইনফ্রাস্ট্রাকচার, মেন্টাল হ্যাপিনেস, পিসনেস, ফিজিক্যাল, মেডিকেল, অন্যান্য ফেসিলিটি গুলো যদি আসলে ইকুইপমেন্ট না হয়, যেমন আমাদের মাননীয় মেয়র সাহেব যেমন তাপস সাহেব সেদিন বললেন, এবং আমার খুব ভালো লাগছে যে আমি কোনো বাধা মানবো না, যে প্রয়োজনে একবার করে হলে আমি খেলার মাঠ করবো। ইটস এ ভেরি গুড পয়েন্ট যে আজকে 1971-এর পর যদি ধারাবাহিক ভাবে আমরা দেখি যেখানে খেলার মাঠগুলো ছিল সেভাবে কিভাবে নদী খাল সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। তো এই দিকগুলোও কিন্তু আমাদের ইকোনমিতে কিন্তু একটা বিরাট ভূমিকা রাখে। আজকে যদি খালগুলো থাকতো, আজকে যদি আমার কাছে মনে হয় যে ইকোনমিক্যাল যেটাকে আমরা বলি যে মুভমেন্ট বা ইকোনমিক্যাল যে ভাইব্রেশন, সেটা কিন্তু এগুলো তো অনেক কন্ট্রিবিউশন রাখতে পারতো। যেমন আপনি দেখেন ছোট্ট একটা লেক পাওয়া হয়েছে হাতির ঝিল, আপনি এই একটা লেক কিন্তু এখন আমাদের কাছে আইকনিক ভূমিকা রাখতে পারছে, তাই না? তো এই জন্য আমরা বলবো যে আলটিমেট দিকটা হচ্ছে যে গুড গভর্নেন্সের জন্য মনে সম্ভবত আরেকটু সতর্ক হওয়া উচিত এবং মানুষকে সম্ভবত, কারণ এখন কিন্তু বাংলাদেশের সত্যিকার অর্থে কিন্তু রাজনীতির কিন্তু ওই ভূমিকা নাই। কারণ রাজনীতিও কিন্তু অনেস্টলি বলবো যে রাজনীতি সত্যিকার অর্থে কি রাজনীতি আসছে, আমরা একজন একটা কথা বললে আরেকজন সেটা প্রতিবাদ করবে, সেটা ভালো হোক মন্দ হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। তার মানে রাজনীতি কিন্তু বিলীন হয়ে গেছে। এখন কিন্তু রাজনীতিটা এমন একটা আমার কাছে মনে হয় যে এখন রাজনীতিটার দিকে গুরুত্ব না দিয়ে মানুষের ভিতরে যে মূল্যবোধটুকু আছে, মানুষের ভিতরে যে ক্রিয়েটিভিটিটুকু আছে, যেমন আমি আবারও বলছি যে আমি কিন্তু সরকারকে একটা জায়গায় ডেফিনেটলি আমি সবসময় ধন্যবাদ দেই, গভর্নমেন্ট কিন্তু ব্যবসায়ীদেরকে অলওয়েজ কিন্তু অফুরন্ত সুযোগ দিয়েছে এবং এটাই কিন্তু বাংলাদেশের বর্তমান সাস্টেনেবিলিটির কথা বলি, বাংলাদেশের ফুড প্রিন্ট বা বাংলাদেশের ফুড স্ট্যাম্প যদি স্ট্রং বলি, এটা কিন্তু ওয়ান অফ দ্য কি কম্পোনেন্ট কিন্তু ডেফিনেটলি হচ্ছে ব্যবসায়ীদের ভূমিকা। এবং এই যে সানি ভাই একটু আগে বললেন যে লকডাউন থেকে আরম্ভ করে যত কিছুই হোক আমরা কিন্তু সবকিছু খোলা রেখেছি। কারণ আমি আমার কথাই যদি বলি, যখন লকডাউনের পর আমি নিজেও কিন্তু বিব্রত হয়েছিলাম যে প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে পারবো, কিন্তু একটা সময় কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। 8ই এপ্রিল আমার মনে আছে আমি নিজে খোলা চিঠি লিখেছি আমার সমস্ত
কোম্পানিগুলোতে সমস্ত মিড লেভেল এন্ট্রি লেভেল স্টাফদের কাছে আমি নিজে খোলা চিঠি লিখেছি এবং বাংলায় লিখেছি আবেগ দিয়ে যে এইটা সময় আমাদের ঘুরে দাঁড়াতে হবে, টিকতে হবে, টিম যে যেখানে থাকি, বাসায় থাকি, আমরা হোম অফিস করে হলো প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হবে। এবং আই রিয়েলি গ্রেটফুল যে আমাদের প্রত্যেকটা লোক কিন্তু সর্বোচ্চ দিয়ে তারা কিন্তু প্রতিষ্ঠানগুলোকে তাকে টিকিয়ে রেখেছে। তো এখানে আমি বলবো যে বাংলাদেশের ব্যবসায়ীদের যে কমিউনিটিটা আছে এই কমিউনিটিকে যদি আরেকটু সাপোর্ট দেওয়া হয়, যেটা সানি ভাই বললেন যে আজকে আমরা একটা গ্রুপের উদাহরণ দিলেন, যে তাদের যে স্পিরিট আছে, তাদের যে ইন্টারন্যাশনাল লিঙ্কেজ গুলো আছে, বাংলাদেশে অনেক ব্যবসায়ীর ইন্টারন্যাশনাল লিঙ্কেজ কিন্তু আমি মনে করি বাংলাদেশে অনেক রাজনীতি ভিত্তি থেকে অনেক অনেক বেশি, কিন্তু এটা বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ আমরা বা আজকে ভ্যাকসিনের কথাই যদি দেখেন, এটা ভ্যাকসিনের কিন্তু সরকারের উদ্যোগ ছিল, পাশাপাশি কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু একটা উদ্যোগ ছিল, একজন ব্যবসায়ীরই কিন্তু আমার মনে করি ইনিশিয়েটিভ কারণে কিন্তু বাংলাদেশে ভ্যাকসিনটা আসছে। সুতরাং আমরা ব্যবসায়ীদেরকে অনেক সমালোচনা করি, অনেকভাবে অনেক কিছু বলি, কিন্তু এটাও কিন্তু ভাবা উচিত যে বাংলাদেশের ইকোনমিতে ব্যবসায়ীদের কন্ট্রিবিউশনটুকু কতটুকু, তারা কিভাবে আছে কর্মসংস্থানের বন্দোবস্তটুকু করছে, কিভাবে আছে দারিদ্র্য সীমার নিচ থেকে বেড়ে আসার জন্য প্রতিনিয়ত কাজ করছে। এবং দেখুন ব্যবসায়ীদের কিন্তু একটা বিরাট অংশ যদি আমি বলি, আজকে অনেকেই কিন্তু গ্রামে গঞ্জে তারা নিজস্ব ডিস্ট্রিক্টে বা নিজস্ব হোম ডিস্ট্রিক্টে তারা কিন্তু তার ব্যবসাগুলো প্রসার করছে। এখানেও আমি বলবো যে বাংলাদেশ এলডিসির দিকে বেড়ে আসার জন্য কিন্তু এখন যেটা আমরা জানি যে বিকেন্দ্রীকরণ, আমরা যদি বিকেন্দ্রীকরণ যদি না যাই, আমাদের ডিস্ট্রিক্ট গুলোকে উপজেলাগুলোকে আমরা যদি ওইভাবে সাজাতে পারি, আমাদের হেলথ ফেসিলিটি থেকে আরম্ভ করেন ফাইন্যান্সিয়াল সেক্টর, কিন্তু এখন আর ঢাকাতে ব্যাংকিং এর জন্য কাউকে ঢাকাতে আসতে হবে না, এখন কিন্তু অফিস আদালতের জন্য ঢাকাতে আসতে হবে না। ইটস এ ভেরি গুড সাইন যে এখন কোর্ট গুলোও কিন্তু ভার্চুয়ালি তারা এনাবল করেছে, দ্যাটস এ ভেরি গুড সাইন। তার মানে এখন কোর্ট গুলোও কিন্তু ইচ্ছা করলেই তারা গ্রামের লোকরে বা উপজেলার লোকরে বা জেলার লোকরে তারা কিন্তু ঢাকা থেকে ভার্চুয়ালি সাপোর্ট দেওয়া সম্ভব। তার মানে এই যে ডিজিটাল যে ইনফরমেশন বা ডিজিটাল যে ডিসিমিনেশনটুকু ইতিমধ্যে হলো, এটাও যদি গুড গভর্নেন্সটা যদি এনশিওর করে যে মানুষকে শুধু তার মূল্যবোধ এবং তার কন্ট্রিবিউশন যদি বিবেচনা করা হয়, আমার কাছে মনে হয় বাংলাদেশ 5 বছর প্রয়োজন হবে না, ইটস ম্যাক্সিমাম 2 ইয়ার্স। মানুষ যখনই জানতে পারবে, আমার কেন জানি মনে হয় বাংলাদেশে কেউ টাকা পাচার করবে না, এটা আমি বললি বলতে পারি। আমি আশা করি সানি ভাই আমার সাথে একমত হবে, কারণ বাংলাদেশিদের কিন্তু যে যত কথাই বলুক, বাইরে তারা যায়, তাদের অনেকে সন্তানের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, কিন্তু 99% সবুর খান টাকা পাচার তো মূলত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা শিল্প করছেন তারা খুব বেশি করছেন না, যেটা অন্য একটা গোষ্ঠী করছেন। এবং আপনি যেমনটা বলছিলেন যে রাজনীতির এখানে খুব বেশি প্রয়োজন নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আপনি মেন্টাল পিসের কথা বলেছেন, হ্যাপিনেসের কথা বলেছেন, তার সঙ্গে আমরা ফ্রিডমের কথা যদি বলি, আপনি ইনইকুয়ালিটির কথা বলেছেন, মিস্টার সানিও বলেছেন, এই সবকিছুর সঙ্গে তো রাজনীতি কম বেশি ওতপ্রোতভাবে জড়িত। এবং এই যে টাকা পাচারের দুটো শব্দ আপনি উচ্চারণ করলেন, সেটিও তো ওই, আবার আপনারা গভর্নেন্সের কথা বলেছেন, ট্রান্সপারেন্সির কথা বলেছেন, সবকিছু কিন্তু কম বেশি রাজনীতির সঙ্গে সম্পর্কিত। এই কারণেই বলেছি যে রাজনীতিটা কিন্তু এখন কিছুটা হলো যে রাজনীতিটাকে আলটিমেটলি যেটা আমরা রিয়েল রাজনীতি বলি সেটা তো নাই এখন, মানে সেটা হচ্ছে রাজনীতিটা কিন্তু একটা মিডিয়েটর হয়ে গেছে, মানে সেটাও একটা রাজনীতির কারণেই নাই, সেটাও একটা রাজনীতির কারণ। সাপ্লিমেন্ট করি, আমাদের ভ্যাকসিনটা একটা অক্সফোর্ডের ভ্যাকসিন, এটা ইন্টারন্যাশনালি সবাই স্বীকৃতি দিয়েছে। এইটা বাংলাদেশে আসছে, আমাদের রাজনীতিবিদদের যে কমেন্টস আমরা শুনলাম, অপোজিশন, যারা অপোজিশন হিসাবে আমরা স্বীকার করি যেটা ইন্ডিয়া থেকে ওয়াটার আসছে, ডিস্টিল ওয়াটার আসছে, একদম সর্বোচ্চ পর্যায়ে রাজনীতি। তাহলে সৌর ভাই এই জন্যই বলছে যে রাজনীতিটা ওই রকম কিরকম, যে আমি যা বলি উনি হয়তো বিস্তারিত বলেন না, তার বিরোধিতা ভালো কাজ করেন, বিরোধিতা করেন, এটাই আর। আমি সবুর খান জাস্ট আপনার কাছ থেকে একটু সময় নিয়ে আমি মিস্টার সানির কাছে যাচ্ছি। এই যে আপনি ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন, বা এই যে ডিজিটালি অনেক কাজ এখন হচ্ছে, কিন্তু কি মনে হয়, মানে আপনার এক্সপেরিয়েন্স তো একরকমের হবে, আমি সামগ্রিকভাবে চেহারাটি আসলে আপনি কি দেখেন, এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন বা এআই এর জন্য আসলে বাংলাদেশ এখন পর্যন্ত কতটা প্রস্তুত? যেমন ধরেন আপনার ইউনিভার্সিটিতে আপনি ডিজিটালি প্রচুর ছাত্র, আমরা জানি আপনার ইউনিভার্সিটি বড় ইউনিভার্সিটি, কাজ করাতে পারছেন, কিন্তু আমরা জানি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ডিজিটালি ছাত্রদের গত 1 বছর পড়াতে পারেনি। আমরা জানি যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমি দেখেছি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে তার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রদের সিংহভাগেরই স্মার্টফোন নেই। সো তারা কিভাবে করবে? আমাদের ইন্টারনেটের এখন পর্যন্ত সার্ভিস যে সেটাও খুব একটা সন্তোষজনক, তাই পৃথিবীর, আপনি আমার সেটা অনেক ভালো বলতে পারবেন যে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় খুবই নিম্নমানের, ইথিওপিয়ার চেয়ে খারাপ, মিস্টার সানি বলছেন। সো আপনার কাছে কিন্তু শুনতে চাই যে হয়তো কোনো গোষ্ঠী, কোনো গ্রুপ বা একটা কেউ হয়তো এখানে ভালো কিছু, কিন্তু সামগ্রিকভাবে দেশের উন্নয়নটা কি সেই জায়গায় হচ্ছে? এটা আলটিমেটলি ডিপেন্ড করে, কিন্তু আবারও বলছি যে একটা কথা আমরা অস্বীকার করতে পারবো না, রাজনীতিবিদদেরকে আমরা যতই বলি না কেন, আবার রাজনীতিবিদরাই তো দেশটা চালাচ্ছে, দেশে কিন্তু মূল চালিকা শক্তি বা আমরা আছি
টেকনোলজির কথাটা বলি, বাংলাদেশে কিন্তু ডিজিটাল বা টেকনোলজি কিন্তু আমি বলবো যে আনবিলিভেবল ডেভেলপমেন্ট হয়েছে। আপনি ইন্টারনেটের কথা যদি বলছেন, এখানেও কিন্তু রাজনীতি আছে, এখানেও রাজনীতি আছে। খুব সহজ ব্যাপার, ইন্টারনেট কিন্তু খুব সহজলভ্য হয়ে যাচ্ছে এবং ইন্টারনেট কিন্তু আলটিমেটলি মোবাইল অপারেটর গুলো কি করছে, তারা শেয়ার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে ইন্টারনেট গুলি সবার কাছে দিচ্ছে, মানে একই ব্যান্ডউইথ তারা আমাকে আপনাকে সবাইকে তারা শেয়ার করে দিচ্ছে। অথচ গভর্নমেন্ট কিন্তু এটা জানে। গভর্নমেন্ট বলতে আমি বোঝাচ্ছি বিটিআরসি বা এটার সাথে যারা সম্পর্ক, তারা কিন্তু জানে। গতকালও মাননীয় মন্ত্রীর সাথে একই কথা বললো যে এই জায়গাগুলোতে ওনারাও চেষ্টা করছেন ওভারকাম করার জন্য। তো আলটিমেটলি কি হচ্ছে, ইন্টারনেটের কিন্তু ওভারঅল কিন্তু আমাদের কিন্তু যেটা গভর্নমেন্ট থেকে যেটা আমার সাবমেরিন কেবলের মাধ্যমে যে ব্যান্ডউইথটুকু আনা, সেটা কিন্তু আপনি শুনলে অবাক হবেন, কারণ আমি নিজেও একসময় বাংলাদেশ সাবমেরিন কেবলের ডাইরেক্টর ছিলাম। আমি জানি কিন্তু প্রচুর ব্যান্ডউইথ সেখানে পড়ে আছে এবং আপনি নিশ্চয়ই পত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন যে ব্যান্ডউইথ কিন্তু বাইরে রপ্তানি করার জন্য কিন্তু একসময় কথা হয়েছিল। তার কারণ কি, তার মানে আমার কাছে ব্যান্ডউইথ আছে পর্যাপ্ত, কিন্তু ব্যান্ডউইথ গুলি ডিস্ট্রিবিউশন ওই একই কথা আবারও আসছে। গুড গভর্নেন্স একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে এখানে আমার কাছে যেটা বারবারই বলবো, টেকনোলজির কথাটাও কিন্তু একইভাবে, যেমন আপনি যে উদাহরণটুকু দিলেন, আমরা আমাদের প্রতিষ্ঠানের টেকনোলজি গুলি এমন ভাবে ডেভেলপ করেছি, এই করোনার ভিতরে আমরা প্রায় 600 লোককে প্রমোশন দিয়েছি। করোনার ভিতরে আমাদের প্রায় 200 পিপলকে আমরা নতুন রিক্রুট করেছি। কেন? বিকজ টেকনোলজি প্রপারলি ব্যবহার করার কারণে আমরা আমাদের লোকগুলোকে প্রপারলি আইডেন্টিফাই করতে পেরেছি। আমরা সিস্টেমের মধ্যে এমন ভাবে ইমপ্লিমেন্ট করতে পেরেছি যে কোন লোকটা কত পার্সেন্ট পারফরমেন্স সে শো করতে পারছে, সেটা কিন্তু এখন আমার ফিজিক্যালি তাকে ভেরিফাই করার প্রয়োজন না, সিস্টেমই আইডেন্টিফাই করে দিচ্ছে। এটা তার অ্যানালাইটিক্স টুল, তার ওয়েটেজ গুলো আমরা সিস্টেমে দিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, সিস্টেম অ্যানালাইসিস করে প্রপারলি তাকে আইডেন্টিফাই করছে, বেসড অন কেপিআই, বেসড অন দ্য ওয়েটেজ, তোমার পারফরমেন্স লেভেল হচ্ছে 90% or 80% তুমি অ্যাচিভ করতে পেরেছো। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমরা যেটা বলি টু হোম ইট মে কনসার্ন, যে গভর্নমেন্ট কি আদৌকে চায়, গভর্নমেন্টে যারা ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করেন তারা কতটুকু চাচ্ছে, তারা যেভাবে চাবে সেভাবেই হবে। আমি যেমন আমার প্রতিষ্ঠানগুলোতে আমি চেয়েছি 100% ইমপ্লিমেন্ট হোক, 100% ইমপ্লিমেন্ট হয়েছে। এখন আমি যদি চাইতাম যে না, আমার অনেক কিছু গোপনীয়তা থাকবে, এটা হবে না, এটা হবে না, তাহলে কিন্তু আলটিমেটলি আমার পক্ষেও কিন্তু করা সম্ভব হতো না। কিন্তু আমি বলবো যে গভর্নমেন্টের কাছে কিন্তু এই মুহূর্তে সমস্ত রকম ইনফরমেশন আছে এবং গভর্নমেন্টের টেকনোলজিক্যালি গভর্নমেন্টে কিন্তু এখন অনেক ফাস্ট। আপনি লক্ষ্য করে দেখুন যে একটা সিম্পল একটা টকিং যদি মোবাইলে হয়, সেটাকে তাকে আইডেন্টিফাই করে সে কোথায় থাকবে, মাটির নিচে থাকলেও তাকে বের করে আনা সম্ভব হচ্ছে। তার মানে কি, তার মধ্যে আমি গুড গভর্নেন্স করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ আমরা সবাই জানি যে এখন কিন্তু কোনো কিছু লুকানোর মতো কোনো অপশন নাই। আপনি সেটা ফেসবুকে দেন, প্রশ্ন হচ্ছে সেটা আপনি কোন কাজে ব্যবহার করবেন, ভালো কাজে ব্যবহার করবেন না খারাপ আমি কাজে ওই জন্যই ব্যবহার বলছি করবেন। টু হোম ইট মে কনসার্ন, যে আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন সেটার উপরে গভর্নমেন্ট চাইলে কিন্তু কালকে সকাল থেকেই কিন্তু প্রপারলি ইমপ্লিমেন্ট করতে। আপনি দেখেন পুলিশকে এখন প্রপারলি আইডেন্টিফাই করার জন্য কিন্তু একজন এডিশনাল ডিআইজি নেতৃত্বে কিন্তু বাংলাদেশের 600+ থানাতে উনি প্রতিনিয়ত অবজার্ভ করছেন। তার মানে কি, কোন লোকটা যাচ্ছে, কে থানা হাজতে কি ধরনের ফ্যাসিলিটি পাচ্ছে, কেন, কতক্ষণ সে থাকছে, কোন টাকা পয়সা লেনদেন হচ্ছে কিনা, সব কিন্তু সিস্টেম থেকে আইডেন্টিফাই করা সম্ভব। কিন্তু আইডেন্টিফাই করে আমি কতটুকু সেটাকে কাজে লাগাইতে পারবো, সেটাকে যদি আমি ব্যবহার করতে না পারি, তাহলে আলটিমেটলি কিন্তু আমরা যেটা বারবারই বলছি, ওই মাঝখান দিয়ে কিন্তু যারা, দেখুন রাজনীতিবিদদের কিন্তু ভালো রাজনীতিবিদ নাই, বা রাজনীতির ভিতরে একটা বিরাট অংশ কিন্তু দে আর ভেরি কমিটেড, তারাও কিন্তু আজকে আস্তে আস্তে লক্ষ্য করে দেখবেন যে আজকে কিন্তু তারা সরে যাচ্ছে। আজকে আসছে ফ্রন্ট লাইনে কারা, আপনি ওই যে বলে না যে বাইডেনও টিকা নিচ্ছে, বাইডেনের টিকার কোনো লোক নাই, পৃথিবীর সব দেশের রাষ্ট্রপ্রধান বা যারা পলিটিক্যাল বা যারা সেলিব্রিটি তাদের কোনো লোক নাই, আর আমাদের দেশে একজন টিকা নেওয়ার সময় আপনি লক্ষ্য করে দেখেন কিভাবে মিডিয়া তাকে হাইলাইট করছে। মনে হয় যে অনেকে তো ফান করে বলছে যে আমি সেলফি না নিলে সম্ভবত আমার টিকাটা এফেক্টিভলি কাজ করবে না। মানে এই দিকগুলা ডিপেন্ড করছে হলো আমাদের আলটিমেটলি সিস্টেম থেকে বা যারা কন্ট্রোল করছে তাদের সেই মানসিকতার উপরে। যেটা সৌরভ বললেন, আসলে আমাদের দেশের এই যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, এটার সাথে তো নিশ্চয়ই মানুষের দেখেন কৃষিতে যে আমাদের বাম্পার ফলন, আমাদের শিল্পে যে সৌরভ বললেন টেকনোলজি, আমাদের মেশিনে এফিসিয়েন্সি কেপিআই নির্ধারণ করে আমরা ওয়ার্কারদের স্যালারি নির্ধারণ করি, অনেক ট্রান্সপারেন্ট। সে বলতে পারে না আমাকে স্যালারি কম দিয়েছে, আমাকে বেশি দিয়েছে। ট্রান্সপারেন্টলি যখন আপনি কাউকে বলেন তখন কিন্তু হ্যাসেলে কমে যায় যে আমি কেন প্রমোশন দিলাম। এটা কিন্তু ওপেন হয় যে আমি তোমাকে এই জন্য প্রমোশন দিলাম, তোমার অ্যাক্টিভিটি সেই, তখন অন্য একটা মানুষের মধ্যে ক্ষোভও থাকে না। ট্রান্সপারেন্টলি যদি এখানে আপনি অ্যাপ্লাই করা যায় তাহলে অনেক কিছু সম্ভব। এইটা ফেসিলিটিস কে দিবে? গভর্নমেন্ট দিবে। আপনি দেখেন আমরা 5G কিন্তু 4G আমরা ঘোষণা দিয়েছি, রাইট? গুলশান 1 নম্বর থেকে 2 নম্বর পারিলে 4G থাকে না, আপনার হাতের সব জায়গায় 4G থাকে না। তাহলে আমাদের বলতে হবে আমাদের 4Gটা নাই, কোথায় আছে এটা তো চিহ্নিত করা উচিত। এটার দায়িত্বটা কার? বিটিআরসি, যে 4Gটা কতটুকু আছে। আমাদের ফ্যাক্টরিগুলো কাছে গেলে 4G নাই, অনেক এলাকায় আপনার ফোন অনেক ডিস্টার্ব, অনেক কল ড্রপ হয়, আপনার দেখেন এখন
কিন্তু তারা যখন বিজ্ঞপ্তিগুলি দেখেন, তাদের যখন তাদের যখন অ্যাডগুলি দেখেন, বিজ্ঞাপনগুলি দেখেন, তখন মনে হবে না তাই না। আসলে এই জিনিসগুলি যেটা সৌরভ ভাই বললেন, আমাদের ক্যাপাসিটি আছে, ইউজ করবে কে, এবং এটা যে কমিটমেন্ট, যে হারে আমাদের সার্চ দিচ্ছি। একসময় জানেন যে আমরা কল ড্রপ হতো, 1 মিনিটের চার্জ দিত 1 সেকেন্ড কথা বললে। এটা কিন্তু ওই যে আমাদের এটা কিন্তু কখন বন্ধ হয়েছে? যখন এই ব্যাপারে ক্যাম্পিং হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তখন বন্ধ হয়েছে। আজকে যে 4G ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস বললেন যে টেকনোলজি, ঢাকা ইউনিভার্সিটি যদি যত টাকা সাবসিডি দেয়, সবুরবাতে এত টাকা সাবসিডি দিয়া সবুরবার ইন্ডাস্ট্রি মানে এই চলতে পারবেন ইউনিভার্সিটি। তাই ঢাকা ইউনিভার্সিটি ইনিশিয়েটিভ, বাংলাদেশের অনেক কর্পোরেট রেসপন্সিবল আছে যারা সোশ্যাল কাজ করতে চায় শিক্ষা ক্ষেত্রে। ঢাকা ইউনিভার্সিটি যদি মনে করতেন, বা বুয়েট যদি মনে করতেন যে আমরা প্রত্যেকটা ছাত্রকে একটা করে অপো, একটা করে চাইনিজ আপনার আমি ফোন দিব, এইটা দেওয়ার জন্য আমার মনে হয় আমাদের যারা ব্যবসায়ী আছেন, অনেক উদার মনের ব্যবসায়ী আছেন যারা এই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আগে আসতেন, তা ওনারা কি নিয়েছেন যে আমরা এটা করতে চাই? আসলে উদ্যোগটা নিয়েছেন কিনা? তো ইনিশিয়েটিভ না নেওয়া যদি আপনি বলেন যে আমাদের ছাত্রদের নাই, আপনি নিয়েছেন, আপনি আহ্বান করেন, আপনি 5,000, 10,000, 20,000 আপনি কত বাজেট করেন, আর মানুষ যদি দেখে এটা ট্রান্সপারেন্টলি হচ্ছে, তখন কিন্তু এটার সহযোগিতার অভাবে দেশে পড়বে না। এদেশের মানুষ আপনি অনেক কাজ করে প্রাইভেটলি, অনেক বড় বড় মানুষ ব্যবসায়ীরা অনেক কাজ করে, কন্ট্রিবিউশন করে, যেটা আমরা হয়তো অনেক জানি না। কিন্তু সঠিক উদ্যোগ নিলে এটা সম্ভব হতো। সবুর ভাই উদ্যোগ নিয়েছেন, ওনার ইন্ডাস্ট্রি, ওনার আমি ইন্ডাস্ট্রি বলবো, শিক্ষা ইন্ডাস্ট্রি, উনি এটাকে টেকনোলজির সাথে উনি লাভজনক সাস্টেনেবল চিন্তা করছে, এই জন্য উনি করছে। একটা ইন্ডাস্ট্রি, ওনার ইউনিভার্সিটি যদি সাস্টেনেবল না হয়, এটা থেকে যদি মানুষ বেনিফিট না হয়, তো এই ইউনিভার্সিটি চলবে না, লং টাইম চলবে না। এটা তো উনি টাকা কামানোর জন্য শুধু করে নাই, এটার সুনাম এটার সাথে জড়িত, ব্র্যান্ডিং এটার সাথে জড়িত। আর আমাদের প্রাইভেট মানে গভর্নমেন্ট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটির ব্যাপারটা হলো ওই ধারাবাহিকতা নাই, উদ্যোগ যদি নিত তাহলে হতো। এটা হলো নেতৃত্বের জন্য। সৌরভ ভাই ঠিকই বলেছেন যে নেতৃত্ব অনেক কিছু চেঞ্জ করে। আপনার এক জায়গায় নেতৃত্ব আপনার থাকলে একরকম, আপনি দেখেন কি একটা ইউনিক সিস্টেম এদেশে ফার্টিলাইজারে মতিয়া চৌধুরী করে গেছেন। আপনি গত 15 বছরে ফার্টিলাইজার ক্রাইসিস বলতে কোনো জিনিস নাই। কৃষকরা ন্যায্য মূল্যে ফার্টিলাইজার পাচ্ছেন, প্রত্যেকটা কৃষকের দোরগোড়ায় ফার্টিলাইজার পৌঁছে দিচ্ছে। এটা একটা ইউনিক সিস্টেম যে ইম্পোর্টার তার টেন্ডার দেয়, এটা বিএডিসি কে দেয়, বিএডিসি এটা ডিস্ট্রিবিউশন করে, তার একদম কৃষক পায়ে যাচ্ছে। এইটার জন্য এমন এক সময় গেছে যে কৃষকরা গুলি খেয়ে মারা গেছে ফার্টিলাইজারের জন্য, আমরা শুনেছি, রাইট? আজকে কিন্তু এইটার জন্য আজকে যে বাম্পার ফলন, এই উদ্যোগের জন্য কোন একটা মানুষ যদি ইনিশিয়েটিভ নেয়, এই ইনিশিয়েটিভটা সাকসেসফুল যদি ট্রান্সপারেন্টলি হয়, হ্যাঁ কিছু ব্যতিক্রম হবে আমাদের মতো দেশে, পৃথিবীর সব জায়গায় ব্যতিক্রম আছে, দুর্নীতি আছে, কিছু অনিয়ম আছে, কিন্তু সফলতা তো পাওয়া যাবে যদি ওই লোকটা যাকে আপনি চয়েস করলেন, যে ইনিশিয়েটিভ আপনি নিল, সে ভিশনারি কিনা, তার ট্রান্সপারেন্সি আছে কিনা, তাহলে আপনি রেজাল্ট অবশ্যই পাবেন। এইটার আমাদের দেশটা অনেক ছোট, 55,000 কিলোমিটারের দেশ। আমরা যদি একসাথে প্ল্যান করি, এখন আমরা পদ্মা সেতু করেছি 50,000 কোটি টাকা। আমরা যদি বলি যে আমরা 4টা ক্রস রুট করে ঢাকা টেকনাফ থেকে তেতুলিয়াকে 3 ঘন্টার বুলেট ট্রেনের আওতায় সম্ভব, এখন যদি করে এটা সম্ভব, এটা 10 বছরে হয়ে যাবে। কারণ আমাদের মানুষ এত ভিশনারি, এই দেশটা এত ছোট, এটাকে কন্ট্রোল করা, সবাইকে চিনি। সৌর ভাই জানেন যে আমরা কোথাও যেতে হলে আমাদের যে 10 জনের এক প্লেনে দেখা হয়, প্রত্যেকে 35 জন যদি সিট থাকে, আমরা 15 জনকে চিনি, সবাইকে চিনি। এই দেশটাকে চালানো আমরা কেন চালাতে পারি না? আমাদের যে দেখেন, আমি ইম্পোর্ট করি, আমার পদে আমার ইম্পোর্টে সহযোগিতার জন্য, কাঁচামাল আমদানির জন্য সহযোগিতার কি করা উচিত? আমি ইউজার, আমি বিজনেস কমিউনিটি, আমার এফবিসিসিআই, আমি বিজিএমই, আমি বিকেএমই, আমার কমিটমেন্ট অনুযায়ী আমার কমিটমেন্ট থাকবে, আমার সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকবে সেখানে বেশি। এখন বিজিএমকে যদি ইনভলভ করা হয়, যে আমরা সবসময় বলি, কদিন আগে আপনার বিজিবি আপনার কমিশনার একজন বক্তৃতা দিয়েছেন, 10% ব্যবসায়ী ভালো, 10% সুযোগ সন্ধানী, মানে 10% খারাপ, আর বাকিরা সুযোগ সন্ধানী। একজন কমিশনার এবার বক্তব্য দিয়েছেন, পত্রিকায় পড়লাম। আচ্ছা, ধরে নিলাম 10% খারাপ, আপনি 10% খারাপের দায়িত্ব বিজনেস কমিউনিটি দিয়ে দেন না, যে আমরা খারাপ লোকটাকে আমরা বার করি, আপনি কোনো দায়িত্ব নেন না। আমাকে যদি দায়িত্ব দেয়, বিজনেস কমিটিকে দায়িত্ব দেয়, নেতৃত্বকে দায়িত্ব দেয়, যে আপনি সমস্ত রেসপন্সিবিলিটি, যদি অনিয়ম হয় বিজিবির প্রেসিডেন্ট, বিজিবির বোর্ড এটার দায়ী। আমরা ইউডি দেই, কোটি কোটি আগে ইউডি কাস্টম দিত, আমাদের আজ পর্যন্ত তো গত 22 বছরে তো কোনো অনিয়ম বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দিতে পারেননি।
আপনারা ওরকম দায়িত্ব দিয়ে দেন, সার্ভিস ইন্ডাস্ট্রিগুলি আপনি আমাদের অ্যাসোসিয়েশনগুলিকে দিয়ে দেন, ইনভলভ করেন, তারপর আমরা দায়িত্ব নিয়ে দেখি এখানে আমাদের সার্ভিসের কোথাও ঘাটতি আছে কিনা, আমরা চিহ্নিত করি যে কে কে আপনার সিস্টেমের সাথে দেশের সাথে বেইমানি করে। আপনি যেটা বললেন যে বিদেশে পাচার ভাই, এই দেশের টাকা রাখলে আপনি 9% পাবেন, জার্মানিতে টাকা রাখলে -2% হবে। আমি একজন ব্যবসায়ী, আমি কেন আমেরিকাতে বা কানাডাতে সব জায়গায় যাব? কাদের কাছে প্রচুর টাকা থাকে? আমার তো যে বিজনেস প্ল্যান আছে, আমি তো ব্যাংকের কাছে ঋণ নিতে যাই, আমার সারপ্লাস মানিটা কোথায়? আবার যদি রিইনভেস্টমেন্ট না করি, আমি যদি ইন্ডাস্ট্রি না বাড়াই, তাহলে তো আমি তো বিজনেসে টিকবো না। কার কাছে? আমার বিজনেসে তো আমি 100, 200, 1000 কোটি টাকা ইনভলভ করতে পারি, খাওয়াইতে পারি। কে যাবে বিদেশে টাকা ব্যবস্থা? যার ব্যবসা নাই, যার মানি সার্কুলেশন ব্যাংকে টাকা দেখাতে পারবে না। তো এটা আমাদের চিহ্নিত করতে হবে। কারা দুর্নীতি করে টাকা কামায়, তাদের টাকা বাইরে। যে আমরা ব্যবসায়ীদের, আমি কিছুদিন আগে শুনলাম যে এগুলি আসলে বিচ্ছিন্ন ঘটনা। আমরা যখন দেখি, ব্যবসায়ীদের দেখি, একটা ব্যবসায়ী ইতিহাসটা দেখেন, একটা ইন্ডাস্ট্রি চালাতে এই যে 10,000, 15,000, 20,000, 50,000 লোক, সিনহাওয়াই আমাদের পাওনিয়ার, আরো অনেক বড় আছে। আজকে তাদের ব্যবসা করতে গেলে তাদের ফ্যাক্টরিগুলি যেভাবে শ্রমিক অসন্তোষ হয়ে তাদের সমস্ত জীবনের উপার্জনকে ধ্বংস করে দিচ্ছে, তার পেইনটা কি আমরা কোনোদিন পত্রপত্রিকায় আমরা তুলে ধরেছি? যে আপনার সাফল্যে আজকে যাবেন, আপনার বয়স হয়েছে 70, আপনার এক্সিট আছে কারো এদেশে? আমি বিদেশে ব্যবসা করলে আপনি তো এক্সিট প্ল্যান দিতে পারেন, ব্যাংকারসি দিতে পারেন। এদেশে লস করলে কোনো ব্যবসায়ীদের লস বলার কোনো কায়দা নাই, আপনি শুধু লাভ বলতে হবে। ব্যাংকের টাকা আপনি না দেন, আপনার ছেলে দিতে হবে, আপনার নাতি দিতে হবে, আপনার পতি দিতে হবে। ব্যবসায়ীদের তো পালানোর কোনো জায়গা নাই ভাই। পালাবে কে? কে পালায়? আমাদের দেশে আসলে কি আমাদেরকে দেখা যায় তো বেশি, কারণ আমাদের স্থাপনাগুলি আপনারা দেখেন। আমি তো বিগ টেস্ট করে যেতে পারবো না। আমি যা কামাইছি তা ইনভেস্টমেন্ট করেছি, মেশিন কিনেছি, ফ্যাক্টরি করেছি। সৌর ভাইয়ের, যেমন আমি বললাম, সৌর ভাইয়ের ইয়াতে গেলে মনটা ভরে যায়, ইউনিভার্সিটি দেখলাম। আমার ফ্যাক্টরিতে যাবেন, ইউনিভার্সিটি আমার ফ্যাক্টরি দেখবেন। এইটা আমাদের জন্য ভিজিবিলিটি দেখেন, দেখা মনে করেন যে আমরা অনেক কিছু করেছি। মিস্টার সবুর খান, আমরা একেবারে শেষ প্রান্তে যাই, 2 মিনিট সময় শেষ করবার জন্য। আমি একটু সানি ভাই দুইটা উদাহরণ আমি একটু তুলে ধরছি। একটা হলো বিশ্ববিদ্যালয়ে যে কথাটা বলা হচ্ছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি, আপনি দেখবেন যে পৃথিবীর উন্নত দেশগুলোর কিন্তু এটাও একটা ডেভেলপমেন্টের মূল কারণ, যে ইউনিভার্সিটি গুলোতে কিন্তু ডোনেট করে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের যখন অনেক অর্থ হয়ে যায়, তারা কিন্তু পুরো টাকাটা ব্যবসায়ীরা বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য টাকাগুলো দিচ্ছে। আবার একইভাবে আপনি ইউরোপের কিন্তু একটা কমন প্র্যাকটিস হচ্ছে, ইউরোপে কোন একজন প্রফেসর বা একজন শিক্ষক, তার চাকরিটা টিকে থাকে যদি সে গবেষণা ব্যবসায়ীদের কাছ থেকে বা ইন্ডাস্ট্রির কাছ থেকে সে যদি গবেষণার ফান্ড আনতে না পারে, এবং ওই ফান্ড সে যতদিনের পর্যন্ত আনবে ততদিন কিন্তু তার স্যালারি সে পাবে। তার ফান্ড শেষ হয়ে যাবে, তাকে আবার ইন্ডাস্ট্রির কাছে যেতে হবে, অন্যথায় তাকে টিচার থেকে তাকে কিন্তু স্কিপ করতে হবে। তো এই জায়গাগুলো কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশে এগুলোও কিন্তু একটু বিবেচনা করা উচিত। কারণ আমি পাবলিক বিশ্ববিদ্যালয়কে অবশ্যই ছোট করে দেখছি না, কারণ আমি নিজেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। কিন্তু আমার কাছে মনে হয় অ্যাকাউন্টেবিলিটিটা কিন্তু আমাদের এনশিওর করতে হবে, যে যেই অর্থটা তোমাকে দেওয়া হচ্ছে সেটা কোথায় ব্যবহৃত হচ্ছে, কেন গবেষণাতে যাচ্ছে না, কি প্রোডাক্ট তোমার কাছে আসছে, কতগুলো প্যাটার্ন তোমার কাছ থেকে এই পর্যন্ত রাষ্ট্র বা ইন্ডাস্ট্রি বা ব্যবসায়ীরা পেল। এই দিকগুলো সম্ভবত যদি বিবেচনা না করে শুধুমাত্র বিবেচনা করা হয় একজন পার্সন, সে আবারও বলছি যে আমরা সেই গুড গভর্নেন্সের দিকে আমাদের যেতেই হবে। কারণ বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে এলডিসি থেকে উত্তরণের সত্যিকার অর্থে আমরা চাই, আমার কাছে কেন জানি মনে হয় যে আমরা জোড়াতালি দিয়ে উত্তরণ করতে পারবো না, আমাদের গুড গভর্নেন্স এনশিওর করতেই হবে। অনেক অনেক ধন্যবাদ মিস্টার সবুর খান এবং মিস্টার সামসানি। দর্শক, কথা হচ্ছিল বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা, তথ্য প্রযুক্তির অবস্থা সবকিছু নিয়ে, এবং জোড়াতালি দিয়ে চলবে না ওনারা বলছিলেন, এবং বাংলাদেশের অনেক সম্ভাবনার কথা বলেছেন, অনেক সুবিধার কথা বলেছেন, এবং বাংলাদেশের অনেক অর্জনের কথা ওনারা বলেছেন। কিন্তু একই সঙ্গে এখানে শাসনের বা সুশাসনের যে দুর্বলতা, এখানে ব্যবস্থাপনার যে সমস্যা, এখানে দক্ষতার যে অভাব, সামগ্রিক পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার যে অভাব, সমন্বয়ের অভাব, সেই চিত্রগুলো ওনারা মোটামুটি ভাবে তুলে ধরবার চেষ্টা করেছেন। এবং এখানে যে শিক্ষা ব্যবস্থা, সেটি হচ্ছে কেরানি তৈরির শিক্ষা ব্যবস্থা, সেটিরও আমূল পরিবর্তন ওনারা দেখতে চান বলছিলেন। এবং এখানে ক্ষুদ্র মানুষ, মানে ক্ষুদ্র মাঝারি ব্যবসার সঙ্গে যারা যুক্ত, শিল্পের সঙ্গে যুক্ত, তাদেরকে অনেক বেশি সুযোগ দিতে হবে এবং সমাজটাকে অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে হবে। রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় মানুষের অংশগ্রহণটাকে নিশ্চিত করতে হবে। ফ্রিডমের কথা, ইকুয়ালিটির কথা, এগুলো এসছে। এখানে ধনী দরিদ্রের যে বৈষম্য বাড়ছে, সেটিও একটি বড় সংকট। একসময় দারিদ্র্য সীমার উপরে অনেক মানুষ উঠে গেছিল, কিন্তু গত
বেশ কয়েক মাসে এবং বলা যেতে পারে গত 2-3 বছরে সেই পরিমাণটা আবার বাড়তে শুরু করেছে। দারিদ্র সীমার নিচে অনেক মানুষ নেমে গেছে। এখানে অনেক কিছু আছে, অর্থনৈতিকভাবে হয়তো চাকচিক্যটা বাড়ছে, কিন্তু এখানে মানুষের মেন্টাল হ্যাপিনেস বা পিস যেগুলো আমার অতিথিরাই বলছিলেন, সেই জায়গাগুলোতে অনেক বড় ঘাটতি আছে এবং এই দুর্বলতাগুলো দূর করতে হবে। ওনারা সবাই বলছিলেন, দুজনেই বলছিলেন যে রাজনীতিবিদদের উপরে নির্ভর করতে হবে, কিন্তু রাজনীতিবিদদেরও এই দেশ পরিচালনার জন্য যে দক্ষতা, যোগ্যতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, গণতান্ত্রিক মন মানসিকতা সেটি অর্জন করতে হবে। এবং সেটি না করা গেলে আসলে আমরা স্বাধীনতার 50 বছর উদযাপন করছি, হিসেব নিকেশ মিলিয়ে দেখতে হবে গত 50 বছর আমরা কি করলাম এবং সেই অনুযায়ী আমাদের স্বাধীনতার যে মূল অঙ্গীকার, আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে মাথায় ধারণ করে আসলে আগামী পরের 50 বছর বা 100 বছরের পরিকল্পনা কিন্তু করতে হবে। অন্যথায় হয়তো 2 পা এগোবো 1 পা পিছাবো, কখনো 1 পা এগোবো 2 পা পিছিয়ে যাব, কোনোটাই টেকসই হবে না। এবং আমরা এই যে এসডিজি নিয়ে কাজ করছি, সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে হলো আসলে এই সমস্ত দিকগুলোতে আসলে মনোযোগ দিতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।